ওই নিত্য ওষুধ বানাচ্ছেন তো নিত্য নতুন ওষুধ বানাচ্ছেন ডাক্তারবাবু। ওয়েলকাম টু ডক্টর গানুস ক্লিনিক। যারা এখন নতুন জয়েন করেছে তাদের জন্য ডাক্তারবাবু নিত্য নতুন ওষুধ বানাচ্ছেন। বড় লেংথের ওষুধ আছে, ছোট লেংথের ওষুধ আছে। মিউজিক ভিডিও আছে ডাক্তারবাবু। আউটডোর ওষুধ ওষুধ বেছেনও, নানা রকম ওষুধ, কিছু পড়তে হয়, কিছু খেতে হয়, কিছু শুনতে হয়, কিছু দেখতে হয়। এই ব্যাপারটা বুঝতে হবে। এখন প্রেম আর বিদ্রোহ এই যে একসাথে চলেছে, সেই ব্যাপারটা বুঝতে হবে। তোমার মধ্যে কতটা প্রেম আছে রাষ্ট্রের জন্য, তোমার মধ্যে সমপরিমাণ বিদ্রোহ আছে। সমপরিমাণ বিদ্রোহ না থাকলে তুমি প্রেম নিয়ে কোথায় বেঁচবে? হ্যাঁ, প্রেমের হাট কোথায় বসেছে? হাট বসেছে শুক্রবারে বক্তিগঞ্জে পদ্মাপাড়ে। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হবে শান্ত, বুঝছো, যাবে এইসব বালের হাট বসিবে না। না না, সেই দিন হবো শান্ত, যাবে হাট থেকে কেনাকাটা করে ঘরে নিয়ে ঢুকিব সকল সামগ্রী। কিছুই তোমার নয়, সব বাড়া ইনস্টলমেন্টে কেনা। বোঝার পরে তুমি বুঝতে পারছো না। এখন এই শূন্য বুকে পাখি কি ফিরে আসে? এই যে কি যেন চিরতরে তুমি দূরে চলে যাবে যখন, কিন্তু কাউকে দেবো না ভুলিতে। তুমি দূরে চলে গেছো কিন্তু মনে এত খুন্দাস, কাউকে দিচ্ছ না ভুলিতে। ভাবো তুমি তখন লোকে বসে কি বলে কাঁদছে, শূন্য বুকে পাখি মোর ফিরায় ফিরায়। অথবা ধরো এই যে দূরদীপ বাসিনীর প্রতি তোমার একটা ক্রাশ হয়ে গেছে। দূরদীপ বাসিনীকে তুমি বলো চিনি চিনি তোমার চিনি, দাদু বলেছেন চিনি চিনি গো তোমার চিনি। দীপবাসিনীদের তুমি চেনো, বিদেশিনীদের চেনো, ভালো করে চিনতে পারো তুমি? তোমাকে তারা চিনে যে তুমি চিনবে? তোমার আন্তর্জাতিক প্রেম দরকার হবে, আন্তর্জাতিক বিদ্রোহ দরকার হবে। আন্তর্জাতিক প্রেম, আন্তর্জাতিক বিদ্রোহ, এগুলো একসাথে চলে। দেশীয় প্রেম, দেশীয় বিদ্রোহ, স্মাগল প্রেম, স্মাগল বিদ্রোহ। খোলা বাজারে বিক্রয় কিছু পাওয়া যায় না, আজকাল তো পাওয়া যাচ্ছে না। আজকাল প্রেমও পাওয়া যাচ্ছে না, বিদ্রোহ পাওয়া যাচ্ছে না। দ্যাটস দ্য ইস্যু, দ্যাটস দ্য ইস্যু। তার জন্যই সবাই যেমন ভিটামিন না পেলে লোকে কেলিয়ে যায়, বুঝছো, ঠিকঠাক রকমের ইনগ্রেডিয়েন্ট। তোমার সোডিয়াম কমে গেছে, পটাশিয়াম কমে গেছে। এই আসি শোধে কানু খেছে, ভোলা খেছে, খিচ্ছে সবাই, কানু ভোলা দুজনেই আছে। I hope Karwat Bhola will not be fucking angry at me. And but today, man, প্রাণের পেয়ালা আজকে, প্রাণের পেয়ালা জানো তুমি? প্রাণের পেয়ালা, তুমি তো সব কাঁচের পেয়ালা, সিরামিকের পেয়ালা এসব দিয়েছো। প্রাণের পেয়ালা, প্রাণের পেয়ালা, প্রাণ ব্র্যান্ডের পেয়ালা, প্রাণের পেয়ালা, হরদম হয় হরদম, ভরপুর মদ, বুঝছো তুমি? গাড়ির সামনে গান ধরনের হাতে দিল যারা ফসলের ফরওয়ার্ড। বিদ্রোহ ক্লান্ত হবে সেদিন হবো শান্ত, যেমন উৎপীড়িতের কন্দর আকাশে বাজে ধরিবে না, যেমন অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। জানো যাবে ভীম রণভূমে মিসাইল যেদিন পড়বে না, সেই দিন হবো আমি শান্ত। মিসাইল ফেলে তুমি চাইছ আমাকে শান্ত থাকতে বলছো? ফাজলাম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিদ্রোহী রণক্লান্ত, তুমি জানো রণক্লান্ত? ফ্যাটিগ আফটার দ্য ফাইট, ফ্যাটিগ আফটার ফাইট, রণক্লান্ত পড়া, ফুল রণক্লান্ত। আমি বিদ্রোহী এবং রণক্লান্ত, এবং কবিতায় বলছি পড়া সেই বিদ্রোহের কথা। তুমি বুঝতে পারছো আমার বেদনা? বুঝতে পারছো? হার্ট চোখ হয়ে গেছে পড়া এইসব বিদ্রোহ দেখে দেখে। ফাজলাম আছো তুমি আমার সাথে? তুমি ট্রিটমেন্টে বিশ্বাস করো না? তুমি গান্ডু থেরাপি মারো না? হ্যাঁ, ডক্টর গান্ডু পদে লাথি মারলে মুখ বুঝে খাবে, বুঝেছো? কম্পাউন্ডারের কথা শুনবে? অত সরিয়া ডাক্তার একা থাকলে হতো ক্লিনিক চলতো, কম্পাউন্ডার ক্লিনিকটা চালাচ্ছে। দেখছো দোকান কে খুলছে? ডাক্তার উদ্ধার করে, ডাক্তারবাবু ব্যস্ত ওষুধ নিয়ে গবেষণা করে। ওষুধ খাওয়াতে হয় কাকে? দাদুটা বলছো সকাল সকাল ক্লিনিক খুলতে হয়, বুঝছো, ঝাড়পোছ করতে হয়, ওষুধ দেখতে হয়, লেভেল এদিক ওদিক হয়ে গেল কিনা, আর্জিকর হয়ে গেল কিনা, কেস বেস, বুঝছো, ভুলভাল ওষুধ চলছে কিনা, এই পুরো ব্যাপারটা কে সামলাচ্ছে? হ্যাঁ, সামলাতে হয় বাবা, সামলাতে হয়। এখন এই যে যা বলছিলাম, চির বিদ্রোহী রণক্লান্ত, ঠিক আছে, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দল আকাশে পাশে ধরিবে না, যবে অত্যাচারী খড়গ ভিড় রণিবে না। ব্যাপারটাকে বোঝো, তুমি রণক্লান্ত, এই ভীম রণভূমে তুমি ঘরে বসে ফুর্তি মারছো না।
এই পৃথিবী এক রণক্ষেত্র, এখানে যেসব রিসোর্স নিয়ে যেসব প্রাণী বাঁচার চেষ্টা করছে সবাই যুদ্ধের সামনে পড়ে আছে। এই রণক্ষেত্রে রণক্লান্ত হয়ে তুমি যখন প্রেম বিদ্রোহ একসাথে অনুপান মিশিয়ে একটা পাঁচ মিক্সচার করতে পারবে, তখন তোমার যাকে বলে ট্রিটমেন্টটা শুরু হবে, বুঝছো? ইয়ে কারোই লোহ কপাট ভেঙে ফেল করে লোপাট, বুঝছো? প্যাচ ব্যাপারটা দেখেছো তুমি? প্যাচ প্যাচ রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি, ব্লাড ক্লটেড, বুঝছো? হুম, তোমার হিমোফিলিয়া হবে, সোসাইটির ব্লাড ফ্লাড ক্লট করবে না, ফাঁসা হচ্ছে, রক্তপাতে মারা যাবে ছোটখাটো, ইউনিট fibrinogen, any of that. গান্ডু থেরাপিতে আছে গান্ডু নোজেন, বুঝছো? That's the thing. Now, দুধ দিব বাসিনি, তারপরে জল রঙে ঝিলিমিলিকে যায়, খেজুর পাতা নুপুর নুপুর ফুপুর বাজায়, বুঝছো তুমি? এটা শুনেছো কখনো? দেখেছো কাউকে খেজুর পাতা নুপুর বাজাচ্ছে? খেজুর পাতা তোমার পায়ে কাটা ফুটে যাচ্ছে, ওটাই তো বিদ্রোহের খেজুর কাটা। আর নাচ হচ্ছে তোমার প্রেম। খেজুর পাতায় তোমাকে নুপুর বাজিয়ে নাচতে হবে, দ্যাটস দ্য টাইম, দ্যাটস দ্য কল ম্যান। খেজুর পাতায় নুপুর বাজিয়ে নাচতে পারবে তুমি? নুপুরি বাজিয়ে নাচতে পারো না, খেজুর পাতায় নাচবে। এনিওয়ে, ডক্টর গাঞ্জু এসে পড়বেন, ঠিক আছে? উনি আসছেন, উনি দাওয়াই বানিয়ে আসছেন, দাওয়াইয়ের বিষয় বলতেই আসছেন, নতুন দাওয়াই প্রেসক্রাইব করতে। ডক্টর গান্ডু কি আসছেন, ঢুকেছেন, এসেছেন, বয়ে আসছেন এখনো? Hello, hello, hello. Dr. Rao is here. Hello, sir. খুব শক্ত ব্যাপার, কারণ আমি কাগজ খুঁজে পাচ্ছি না। খুব ইম্পর্টেন্ট ব্যাপার জীবনে। আচ্ছা, আপনার পেশেন্টরা মগজ খুঁজে পাচ্ছে না, আপনি কাগজ খুঁজে পাচ্ছেন না স্যার? না, এইটাই হচ্ছে কাণ্ড। এটা একটুখানি ঠিক করে ফেলতে হবে জীবনে। প্রডিউসাররা, আপনাদের কাছে যদি কাগজ থাকে তাহলে আমাকে একটু প্লিজ কাগজ দিয়ে যাবেন, নইলে আমাদের দারুণ প্রবলেম হবে একটু পরেই। আগুনও জ্বলছে ওদের এখানে, অসাধারণ। হ্যাঁ, কাগজ মানে আমাদের পেপার, ওষুধের কাগজ, মানে ওষুধ যে মোড়াবো, যে কুরিয়ার করে খাওয়া হবে। আমাদের ক্লিনিক খুলে গেছে না, ছোট বড় নেই। সালাম। ক্লিনিকের দরজা এখন হাটখোলা, হাটখোলা, ওয়াইড ওপেন। হ্যাঁ, সমস্ত কিছু খুলে গেছে, খালি চক্রগুলোই খুলছে না। এবারে কথা হচ্ছে যে জনগণকে নমস্কার, জিন্দাবাদ, লাল সালাম, এবং আজকে ক্লিনিকে আবার স্বাগত। কম্পাউন্ডার বাবু, আপনি কি বলে দিয়েছেন সমস্ত কিছু কথা যে কি হতে চলেছে আজকে? আমি রিসার্চে নতুন ওষুধ এসছে, ওষুধ আসছে, আর রোগ বিষয় বলছিলাম। হ্যাঁ, রোগের আর বলে কি হবে, রোগ তো সবাই জানে।
যে সবার মাথা পাগলে গেছে। আগে শুধু বড়দের মাথা খারাপ হতো, এখন ছোটদেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এই বাজারে আমাদের খুবই অসুবিধার বাজার, সেই জন্য আমরা ক্লিনিক খুলেছি। কারণ বহু বছর ধরে, বেশ 2 দশক ধরে আমরা এই ধরনের কাজ করে চলেছি, ওষুধ বানিয়ে চলেছি। প্রচুর R&D হয়েছে, যেমন আপনারা জানেন যে ওষুধ বানাতে গেলে তো অনেক দিন সময় লাগে। তো সেসব বানানো শেষ, এখন আমরা তৈরি। আমরা ওষুধ বানাতেই বুঝছিলাম যে এইসব নতুন সমস্ত অসুখ হচ্ছে, মানসিক বিকার, মানুষের শিকার, জাতের, ধর্মের যুদ্ধ খেলা। হ্যাঁ, এবার সেই করতে করতেই আমাদের মনে হলো যে এরকম একটা রেগুলার জিনিস করা উচিত, সেই জন্য আমরা এখানে চলে এসেছি। এবার প্রতি সপ্তাহে বুধবার করে আমরা ক্লিনিক খুলে কি বলবো এটা তো বোঝার দরকার একটা। তো প্রত্যেকবারে যেটা করব যে আমাদেরই কিছু বানানো ওষুধ, সেইগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো, এবং সেইগুলোর একটা সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক, বেরসিক, আপেক্ষিক, একদম ঠিক, এই ধরনের কিছু কানেকশন থাকবে। তো এই কানেকশনের জোরে আমরা আজকে যে দাদুর কথা বলতে চলেছি, সে দাদু আমাদের ফেভারিট দাদু। হ্যাঁ, যে দাদু আপনাদের ফেভারিট দাদু, সে দাদু আমাদের ফেভারিট দাদু না, কিন্তু দাদুরা কিন্তু একে অপরের সাথে কোনো ঝামেলা করতো না। হ্যাঁ, এরকম শোনা গেছে যে ঠাকুর বাড়িতে রাত্রিবেলা, জানেন আপনারা, সবাই ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি, ওখানে তো সবাই খুব ভদ্রলোক, তো সবাই ঘুমিয়ে পড়েছে, হয়তো 11টা-12টা বাজে। এই সময় বাইরে প্রচন্ড জোরে চিৎকার, রবিবাবু, হ্যাঁ রবিবাবু, হ্যাঁ রবিবাবু। হ্যাঁ, দারোয়ান উঠে পড়েছে, চাকর ফাকর বিভ্রান্ত, তারা দৌড়ে গিয়ে দরজায় গিয়ে দেখে এক মদ্যপ চিৎকার করছে। অবভিয়াসলি মদ্যপ চিৎকার করলে কি তাকে ঢুকতে দেবে না, তারাও দেয়নি। সে আরো দরজা ধাক্কাচ্ছে, চিৎকার করছে, ও ঢুকতে দিচ্ছে না, আমায় ঢুকতে দিচ্ছে না, আপনার সাথে কথা আছে। ফাইনালি দেখা গেল এক সৌম্য মূর্তি বারান্দায়, আবছা আলোয় একটা সিলিউয়েট দেখা গেল, সাদা দাড়ি, আলখাল্লা। রাত্রিবেলা কি উনি আলখাল্লা পরে ঘুমোতেন? কিংবা বাথরুমের মতো জড়িয়ে নিয়ে সকলে জাঙ্গিয়া পরে আলখাল্লা। কারেক্ট। তো উনি টক করে জাঙ্গিয়াটার উপরে আলখাল্লাটা পরে ফেলে বারান্দায় চলে এসে বলছে, এই কি, ওনাকে ছেড়ে দাও, ওনাকে আসতে পারে। তার মানেই বোঝা যাচ্ছে যে দাদু আমাদের দাদুকে ভীষণ পছন্দ করতেন। আর আমাদের দাদুর নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। অত্যন্ত বন্য, খুবই বন্য অর্থাৎ ওয়াইল্ড লোক। হ্যাঁ, তো এই হচ্ছে নজরুল। আরেকটা গল্প আছে, এইগুলো দিয়ে শুরু করবো ভাবলাম, সেটা সুরজিৎ দা আমায় বলেছিল, হেভি গল্প। সেটা হচ্ছে যে এরকম হচ্ছে জাতীয়তা বাদ নিয়ে, স্বাধীনতা সংগ্রাম নিয়ে লোকজন লড়ছে। এটা তো এখন মনে রাখা খুব কঠিন, কিন্তু তখন অনেক দিন ধরে লোকে লড়েছিল। তো ধরুন সময়টা হচ্ছে 1920-30 ওই লেভেলে। তখন নজরুল একদম ইয়াং, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে উনি আর্মিতে ছিলেন, ব্রিটিশ আর্মিতে, এবং সেখানেই উনি প্রথম ড্রাম বাজান, এবং রিদমের প্রতি ওনার বিরাট একটা উৎসাহ দেখা যায়। পরবর্তী সময়ে উনি যখন শরীর থেকে বেরিয়ে এসব গান টান করছেন, কবি হিসেবে নামটাম করেছেন একটুখানি, তখন স্বাধীনতা সংগ্রামে সবাই যখন হাঁটতে বেরোচ্ছে, মিছিল হচ্ছে, উনিও যেতেন। সেই রকমই একটা মিছিলে একজন দেখছে, এক গান্ডু, সে মিছিলে যোগফোগ দেয়নি, আমাদেরই মতো আর কি, গান্ডুরা যেরকম যোগফোগ দিতে পারে না, সেরকম ও দেখছে যে লোকজন যাচ্ছে, মানে আসছে মিছিল, বিরাট মিছিল, জনসমাবেশ, বিরাট সাদা
সবাই খদ্দর ফদ্দর পরে পরে আছে, সামনে একটা লোক লাল পাঞ্জাবি পরে হেভি উত্তেজনা নিয়ে হেঁটে হেঁটে আসছে। তো বোঝাই যাচ্ছে তিনি নজরুল। তো মিছিল শেষ হওয়ার পরে ওই লোকটা গিয়ে নজরুলকে জিজ্ঞেস করেছে, আচ্ছা দাদা, এই যে সবাই ইউনিফর্মের মতো সাদা জামা পরেছে, স্বাধীনতা সংগ্রাম, সবাই এক হওয়ার চেষ্টা করছে, আপনি এরকম বিধর্মী টাইপের লাল জামা পরেছেন? নজরুল তাতে বললেন, কারণ আমি নজরুল। এবং এর থেকে বেটার প্রেজেন্টেশনের লজিক কোনো আমার কাছে নেই। এই যে অনেকে আমাদের বলে যে ভদ্র ব্যবহার করা যায়, ভদ্রভাবে হালকাভাবেও জিনিসপত্র বলা যায়, সাবটেল হওয়া যায়, কিন্তু আমরা হতে পারি না। তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা স্ট্রিট, আমরা রাস্তা থেকে উঠে এসেছি, আমরা ভদ্র ভাষায় ব্যাপারটা বুঝি না। অর্থাৎ আমি তো বুঝি না, আমার একাডেমিক পার্লেন্স নেই। হ্যাঁ, এবং যদি আপনাদের একটু মনে হয় তাহলে একাডেমিক পার্লেন্স যারা যারা বানালো, হ্যাঁ, ব্রিটিশ চোদাগুলো আর আমেরিকান চোদাগুলো, তাদের ওখানে গিয়ে একটু দেখুন যে ওদের কংগ্রেসে কিন্তু আর এভাবে কথা বলে না। হ্যাঁ, তো নজরুল আমাদের এক বিরাট ফেভারিট ক্যারেক্টার। তুমি নিশ্চয়ই কিছু বলেছো, শুনলাম যে কিছু গানও গাইছিলে। কারা রইল কপাট ভেঙে ফেলে করে রে লপাট, কারা রইল কপাট ভেঙে ফেলে করে রে লপাট, রক্ত শিকল যার পাষাণ বেদী। খুবই সোজা, সবাই প্র্যাকটিস করলেই পারবে। আমি করিনি, তাই জন্য এরকম খারাপ হচ্ছে। আচ্ছা, তো এই নজরুলের কথা ভেবে আমরা নজরুল ওষুধ একটা বানিয়েছি। অনেকদিন ধরে চলছে, কিন্তু যেটা বলছি বারবার করে, ওষুধ কিন্তু পুরনো অবস্থায়, নতুন ওষুধ হয় না। হ্যাঁ, বারবার টেস্টিং করতে হয়, টেস্টিং না করলে হয় না। অনেকে এসে গেছে, কিন্তু সবাইকে বলা উচিত যে হ্যালো, কেমন আছো, সব ভালো? বন্ধুগণ, মোক্সা গ্রিটিংস। ওয়েলকাম টু দ্য ফাকিং ক্লিনিক অফ ডক্টর গান্ডু। আচ্ছা, আমার পেছনেই যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নতুন একটা জিনিস এডিশন হয়েছে। অনেক নতুন জিনিস এই বছর এই এই শোটা থেকে, এই এপিসোডের থেকে অ্যাড হচ্ছে, কিন্তু আরো হবে। মাল্টি প্ল্যাটফর্ম আমরা বলেছি করব, আগামী বুধবারের মধ্যে আমরা ডেফিনেটলি করব। এবং আমাদের এই সেশনগুলোকে এরপর থেকে মানে সঞ্চালন করবেন আমাদের প্রিয় বন্ধু রানা ঘোষ, যিনি দারুণ সমস্ত কাজ করে থাকেন নিজের রিপ্রোডিউস সেশনস বলে একটা মানে কোম্পানি তো নয়, অর্গানাইজেশনও নয়, ওটা একটা আইডিয়া চালান। আমরা অনেকদিন ধরে একে অপরের সাথে কাজ করছি, একই ধরনের টেস্ট ফেস্ট। তো উনি আমাদের লাইভগুলোকে প্রডিউস করবেন সুদূর কানাডা থেকে বসে। এবং আমাদের সাথে যারা আসবেন তারাও গান বাজনা করতে পারবেন, নাচফাচ করতে পারবেন, বিভিন্ন রকম জিনিসপত্র হবে। এই মর্মে আমরা মানে আমি আর কি বললাম যে তাহলে পশ্চিমবঙ্গের অন্যতম যে গ্রাফ আর্টিস্ট, তাকে বলা যাক যে একটা ক্লিনিকের একটা লোগো করুক। তো নামই বলে যে ভদ্রলোক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন আজকে কলকাতা শহরে, শুধু কলকাতা শহরেও নয়, বিভিন্ন জায়গায় অনেক গ্রাফ আর্টিস্টই কাজ করছেন। কিন্তু shout out to Nami, thank you for doing the ডক্টর গান্ডু ট্যাগ, এবং আমরা এটা ক্লিনিকের লোগো হিসেবে ব্যবহার করব। আমার লোগো অবভিয়াসলি এটা, এবং ক্লিনিকেরও বিভিন্ন ধরনের কাজে আসবে। এরকম নজরুল নিয়ে বিশ্লেষণ সত্যি রেয়ার। বা অনিশনাথ চলে এসছে, অনিশনাথ তোমার তো চিনি, রোদ্দুর ফ্যান ক্লাবও চলে এসছে, চালিয়ে যাও বলছে। মোক্সা গ্রিটিংস, দল ভারী হচ্ছে। রোদ্দুরদা কি কিছু বলার সুযোগ দিন, নাও সুযোগ পাচ্ছ। আবার চলে এসছে আমাদের মধ্যে ওপার থেকে বহু দূরে, হ্যাঁ, ওপার থেকে, নদীর ওপার নয়, মিস্টার অমিত রুদ্র, ঠিক আছে, ওরফে ওপা ভাই। হ্যাঁ, সাংঘাতিক কাজের জনতা এসে বলছেন আমাদের মধ্যে।
এই কোথায় স্পন্সর? স্পন্সর তো আমরাই বানাই। এই ক্লিনিকটা স্পন্সর ক্লিনিক, ঠিক আছে? যেটা বললাম যে বাডওয়াইজার স্পন্সর, তারপরে হচ্ছে আমাদের অড স্টোর, পকাত করে একটা অড স্টোরের লিঙ্ক দাও, স্যাট করে সবাই ঢুকে পড়ো, ঢুকে পড়ে একটা লুঙ্গি, একটা জামা, একটা টুপি, ঝোলাও আছে, কিছু একটা কিনে ফেলো, কারণ নইলে এসব অসভ্যতম করা যাবে না বেশি দিন। আবার এটা বললে কি হবে বলো তো, সবাই বয়কট করবে বাঞ্চত। হ্যাঁ, সব বয়কট করবে যে ওরা মরে যাক, তাও আমরা মরবো না, আমরা বেঁচে থাকবো। আমরা জয় মোক্সা টি শার্ট বেচছি, আমরা জয় বাংলা টি শার্ট বেচছি, আমরা ডেথ বাই আঞ্জুনার টি শার্ট আছে। সম্বরণ বলে যে আর্টিস্ট আমাদের প্রগাঢ় বন্ধু এবং সাংঘাতিক পেন্টার, তারই এসব আর্টওয়ার্ক। শাউট আউট টু সম্বরণ। জনগণের একটা জাঙ্গিয়া দরকার, লুঙ্গির সাথে একটা জাঙ্গিয়া দরকার। আচ্ছা, আমরা জাঙ্গিয়া দেবো, জাঙ্গিয়া দেবো। হ্যান্ডিক্রাফটের জাঙ্গিয়া দরকার নাকি, মানে কি ধরনের জাঙ্গিয়া পছন্দ করবেন? গান্ডু জাঙ্গিয়া। আপনার বিশদ ভাবে আপনার কমেন্ট সেকশনে বলুন। আমিও চলে গেছি। কি ধরনের জাঙ্গিয়া পরলে আপনাদের ভালো লাগবে, আপনাদের ফিলটা হবে, আপনারা বেশ দুলু দুলু ঢুলু ঢুলু একটা ব্যাপার হবে, এবং নজরুলের গানের সাথে আপনারা নাচতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট। নাচলে যাতে সবকিছু না নড়ে, এই জন্যই আমাদের জাঙ্গিয়া দরকার। কিন্তু আমি ভীষণ ভাবে অ্যাফেক্টেড যে আমার পেপার নেই। এটা রোদ্দুর কম্পাউন্ডার ভাই, প্লিজ একটু বলুন কিছু আপনি, আমি একটু পেপারটা খুঁজে নিই। যাত্রাবাবু পেপার নিয়ে আসছেন, তার মধ্যে ব্যাপারটা বুঝতে হবে, পেপার আর ব্যাপার খুব সমার্থক। ব্যাপারের জন্যই পেপার, আদারওয়াইজ পেপারের কোনো দরকার ছিল না। এবার ব্যাপারটা হচ্ছে, বলছিলাম দুধ দীপ বাসিনি, ডাক্তারবাবু আসার আগে বলছিলাম তো, এইসব কথা একটু গোপনে বলতে হয় নিভৃতে। দুধ দীপ বাসিনি ব্যাপারটা বুঝতে হবে। হাউ ইউ ট্রিট দ্য দীপ বাসিনি, কোন দ্বীপ, কি বাসিনি। যায় যায় সে যায় 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 কে যায় যায় যায়, এবার একটা সুর দিয়েছিলাম আমি একবার। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনে শোনা অনেকে চেষ্টা করছি এসব মেডিসিন করার। শোনা শোনা লাগছে। প্রপার গানটা করতে পারো? জল তরঙ্গে ঝিলিমিলি ঢেউ তুলে, কে যায় 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 সে যায় 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 কে যায় যায় যায়, এরকম। শুকনোর পাতা দুপুরে যায়, এরকম একটা কেস ছিল। ছিল ছিল, জোর ছিল। হ্যাঁ, গাড়ে জোর ছিল, বিচিতে জোর ছিল। মানে জেনারেলি লোকজনের অলরেডি মানে ওই সময়টাতে হেভি জোর ছিল। এবং এইখানেই আমার একটা বক্তব্য আছে যেটা তুমি কথা বলার পরে আমি বলবো। আমার ধারণা প্রেম আর বিদ্রোহকে দুকুমিয়া যেভাবে মিক্স মেরেছিলেন, দুটোই হাই, দুটো তো সমানুপাতিক হারে বাড়ে, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার আমাদের সোসাইটিতে রোগটা হয়ে গেছে, প্রেম আর বিদ্রোহ একসাথে বাড়ছে না, প্রেমও বাড়ছে না, বিদ্রোহ বাড়ছে না। হ্যাঁ, লোকে নেকাচোদা প্রেমকে বিদ্রোহ থেকে আলাদা করে দেখছে, আর বিদ্রোহকে মনে করছে সামথিং টু মাচ র্যাডিক্যাল, এরকম আর কি। তার মধ্যে প্রেম খুঁজে পাচ্ছে না। আমার তো ধারণা এটা হয়েছে ইস্যু। এদের প্রেম আর বিদ্রোহের অনুপান করে খাওয়াতে হবে, যেটা নজরুল দেখিয়ে গেছেন যে প্রেম আর বিদ্রোহ একসাথে চলে। একটা প্রেমোমিটার আর বিদ্রোহ মিটার থাকলে ভালো হতো, এই গ্লুকোমিটারের মতন।
হ্যাঁ আছে তো, প্রেমোমিটার এবং রেভোমিটার, এই দুটোই আছে। হ্যাঁ, এই দুটো বাংলাদেশে পাওয়া যায়। আনুষা আনালিল বলে একজন মানুষ আছেন, উনি প্রেমোমিটার বানিয়েছেন একটা, খুব ভালো কাজ আচ্ছা, করছে। এটা জানতাম না আমি। সেটা দিয়ে প্রেম মাপা যায়। আর রেভোমিটার বানিয়েছেন ইব্রাহিম ট্রাওরে বলে একজন আফ্রিকান নেতা, তিনি বুকিনা ফাসোতে থাকেন। তিনি একদম রিসেন্টলি একদম গরম গরম নামিয়েছেন রেভোমিটার। সেখানে বিপ্লবের মাপকাঠি সুন্দরভাবে বোঝা যায় যে আপনার বিপ্লব কত দূর, আপনার গানে কত দম আছে। নজরুল কিন্তু ট্যাটু আর্টিস্ট ছিলেন, উনি একটা কবিতা বলেছিলেন ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। হ্যাঁ, আমার তো মনে হয় ওটা একটা ট্যাটুর কেস ছিল। হ্যাঁ, আরে উনি নিশ্চয়ই ভগবানকে কিকফিক করেননি, ফুটবল প্লেয়ার তো ছিলেন না, কিন্তু এঁকে দেওয়ার ব্যাপারটা এখানে বুঝতে হবে। আশীর্বাদ করি বৎস, আপনার মনস্কামনা পূরণ হোক। তো মসলিনের জাঙ্গিয়া, মসলিনের জাঙ্গিয়া হবে 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 না তার কারণ কোনো মানে নেই। হিটলারও প্রেম আর বর একসাথে করছিল। এটা কি ইয়ে অর্ঘ্য চক্রবর্তী ভাই, মানে একটু ভেবে চিন্তে বলো। মেটাফর হতে গিয়ে মেটাটনিক হয়ে যাচ্ছে ভাই। মানে রেসপন্ড করছে স্যার, রেসপন্ড করছি পেশেন্ট। সাবোটাজ করে যাব, তার আগে মনে রাখতে হবে জাঙ্গিয়া পরে, জাঙ্গিয়া পরে সাবোটাজ করে যাব, খুলছি না খুলবো না, ঠিক আছে? ঠিক আছে, এ কি আলাদা হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। প্রচন্ড ভীষণ আর্টিস্টিক একটা জয়েন্ট এসছে আমার হাতে, এত আর্টি যে আমি হয়তো খেতেই পারবো। জয়েন্টটাও বুঝে যাবে যে আমি মানে বোকাচোদা ইম্পোস্টার ডাক্তার হয়ে। আমি আগের দিন তোমার মধ্যে রিসার্চ করেছি বস, তোমার এই নতুন ছবি দেশলাই বলে তুমি আজকাল লাইটার ছেড়ে দেশলাই জ্বালাচ্ছ, মানে কি জিনিস তুমি! আমি না ভাবছিলাম ডাক্তারবাবু স্যার আপনি যা জিনিস না কি বলবো, আপনার নতুন দাওয়াই দেশলাই, আপনি নিজে দেশলাই দিয়ে আজকাল জয়েন্ট জ্বালাচ্ছেন, এটা বিষয়ে একটু বলবেন কিছু? আমি লাইটারের অত্যন্ত বিরোধী এবং সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা লাইটার ফাইটার ছেড়ে দিন, পলিউশন হচ্ছে, তার চেয়ে দেশলাই ইউজ করুন। এখানে বলে রাখা ভালো যে যে সময়ের কথা আমরা বলছি নজরুল ফজরুল নিয়ে, সেই সময় কিন্তু এই যে স্বাধীনতা সংগ্রাম হচ্ছে এটার সাথে দেশলাইয়ের একটা অসাধারণ সম্পর্ক আছে। আপনি জানেন কম্পাউন্ড এ ব্যাপারটা? না স্যার, না। ব্যাপারটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ওই সময়ে অনেক দেশলাইয়ের ফ্যাক্টরি হচ্ছে, ঠিক আছে? কেন হচ্ছে বোঝা যাচ্ছে না কেন হচ্ছে। তো মানে এখন আমি সেটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করছি, কিন্তু তখনও খানিকটা আইডিয়া আসছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইন্ধন যোগানোর জন্য দেশলাইয়ের ফ্যাক্টরি সবসময় চলে, কারণ দেশলাই একটা খুবই ইম্পর্টেন্ট একটা বস্তু। তো এতদিনে বুঝলাম স্যার কেন ওরা অগ্নিযুগ বলতো, অগ্নিযুগের বিপ্লবী ওই সময় দেশলাই বানাচ্ছিল। আপনি ওই অগ্নিযুগটা আবার ইনভোক করছেন। পশ্চিমবঙ্গে কলকাতার এবং কলকাতার বাইরে 6টা দেশলাইয়ের ফ্যাক্টরি হয় 1900 থেকে 1930 মধ্যে,
এবং সেই দেশলাইয়ের ফ্যাক্টরিগুলোর মেজর কাজ ছিল ব্যাক এন্ডে টাকা জোগাড় করা স্বাধীনতা সংগ্রামের জন্য, এবং তাছাড়াও অবভিয়াসলি বারুদ যখন আছে তখন তো ওসব কাজ হতেই পারে। ওটা বারুদ বানানোর একটা ফ্রন্ট এন্ড বিজনেস ছিল, ব্যাক এন্ডে অন্য জিনিস চলছিল। এই বাঙালি কিন্তু সাদা প্যান্ট পরে না, আগে লাল প্যান্ট পরতো, এখন নীল প্যান্ট পরে, আগামী দিনে গেরুয়া প্যান্টও পরতে পারে। প্যান্ট যে পরে এখনো দেখছে না। বাঙালি নগ্নতা ব্যাপারটাকে কোনোদিন কি বুঝবে? এই যে নগ্নতা নিয়ে ট্যাবু হিউজ টাইপের, এটা কি সাইকোলজিক্যাল নগ্নতা নেই বলে কি শরীরের নগ্নতা বুঝতে পারছি না? নগ্নতা কেন এত পুরকি হবে? নগ্নতা তো একটা আর্টের ফর্ম। এবার সেটা একটা স্বাধীনতার সিম্বল, সেটা ওপেননেসের সিম্বল, মুক্তির সিম্বল গোটা পৃথিবী জুড়ে। এবার বাংলা সোসাইটি নগ্নতাকে এখনো কি বুঝেছে? কতটা বুঝেছে? পিকাসো দেখেছে, বাকি পানু ফানু দেখে হাত মারে। এবার কেস স্টাডি কি? কবিতায় অনেক নগ্ন ফগ্ন লেখে। হ্যাঁ, মানে নগ্ন, কিন্তু দেখো সারা জীবন এটা কি একটা ওষুধ হয়? এইটার ওষুধ তো এখনো অব্দি বার করতে পারে, কারণ এটা একটা ব্যাপার আছে যে তাদের পয়েন্ট হচ্ছে যে নগ্নতা হচ্ছে একটা প্রাইভেট অ্যাফেয়ার, এবং সেটা পাবলিক করলে তাদের গাড়ে পোকা ক্ষতি। তো এইটা কিন্তু সমাজ চিরকালই বলে এসছে, এবং ছোট থেকেই। এবং তারপরে পশ্চিমী ব্যাপারটা একটা অন্যভাবে নগ্নতাকে নিয়ে এসছে, সেটাকে কমার্শিয়ালাইজ করে। আমাদের ক্ষেত্রে কিংবা আদিম ব্যাপারটা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে যেমন শাড়ির সাথে ব্লাউজ ছিল না, পেটিকোট ছিল না, শাড়িটা এমন ভাবে তৈরি যাতে পুরো জিনিসটাই ঢাকা যায় এবং খুব সুন্দর লাগে ব্যাপারটা। কিংবা লোকজন লুঙ্গি পরতো, কি এক বস্ত্র পরতো, একটা আনস্টিচড ফ্যাব্রিক। এই জিনিসটা আমাদের অ্যাটলিস্ট আমাদের আফ্রিকাতে সমস্ত পুরনো জায়গার এটাই ছিল যে আমাদের গরম লাগে, হেভি গরম এখানে, তাই জন্য আমরা কম কাপড় জামা পরি। কিন্তু যেই ব্রিটিশরা চলে এলো তখন একটা অন্য গল্প হয়ে গেল। বামুনরা বাকি সব করলেও বামুনরা নিজেরাও ন্যাংটা হয়ে থাকতো, কারণ প্রচন্ড গরম লাগতো। ইংরেজরা এসে কোট প্যান্ট পরা শেখালো, তারপরেই আমাদের গান মারা গেল। এত গরম লাগলো 200 বছর ধরে, আমরা ঘেমে কোট প্যান্ট পরে না, হিলুটা গলে গেল বাড়া। হ্যাঁ, এই তো অবস্থা। হ্যাঁ, মানে দেখো, জামা কাপড়, বাড়ি ঘর দৌড়, জুতো মোজা, সমস্ত পণ্য জিনিস, মানে অধিকাংশ জিনিস তো আমাদের লাগে না, কিন্তু সামাজিক কারণে এবং বলছে সভ্যতা নাকি আমাদের এইগুলো শেখাচ্ছে। তো ভালো কথা, যাকে বলে ব্রিং ইট অন। পারছে না কেন সৌনক বাবু? আপনি কি পারছেন? থটফুলি নগ্ন হয়ে জীবন বোধকে নগ্ন করার দরকার আছে অবশ্যই। আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, অন্য লোককে দেখানোর থেকেও নিজের নগ্নতাটা নিজে শুধু একটা দৃশ্য বস্তু হিসেবে না হয়ে সেটাকে পরিপূর্ণভাবে নিজের সত্তা দিয়ে বোঝা যে আমার নগ্নতাটার মানে কি, আমার শরীরটা কি, আমার শরীরে কি আছে এবং বাইরে কি আছে, ভেতরে কি আছে, পুরো ব্যাপারটা খতিয়ে দেখা। এটা একটা সাইন্টিফিক জিনিস, যেটা লালন ফকির বা ডক্টর লালন ফকির বলে গেছেন।
এবং এদিকে আমরা আজকে যাচ্ছি না, কারণ আজকে নজরুল ডাক্তারকে নিয়ে কথা বলা। ওদিকে আরেক আমাদের দায়িত্ববান পুরুষ এবং সহকর্মী কমরেড, তার নাম হচ্ছে সিজি। তিনি কি সব বলছেন যে নজরুলবাবুর ইউনিফর্ম ছিল কিনা। এবার উনি তো পরতেন ধুতি পাঞ্জাবি, আগেই বলেছি লাল জামা পরতেন। লাল ওনার খুব পছন্দের কালার ছিল, কারণ দূর থেকে দেখা যেত ব্যাপারটা। সেখান থেকে আমারও হয়েছে। রবীন্দ্রনাথের কিন্তু লাল একদম পছন্দ ছিল না, কিন্তু তাসের দেশে আমরা লাল ইউজ করেছি, নজরুল ইন্সপায়ার, মানে ওটা অনেকটাই নজরুলের ফর্ম। যেমন রাজার মতো উলঙ্গ তো আমরা দেখতেই পাচ্ছি, সমস্ত এই পৃথিবীর যারা যারা রাজা আছে এই মুহূর্তে সব বাড়া ল্যাংটো, সবাই দেখতে পাচ্ছে, তাদের কিচ্ছু এসে যায় না। উই আর অ্যাট দ্যাট স্টেজ রাইট নাও, যে রাজা ল্যাংটো হয়ে ঘুরবে, যা খুশি তাই করবে, বলবে ফলবে, আমরা কিছু করতে পারবো না, আমাদের কিছু করতে দেবে না, আমাদের ল্যাংটো হতে দেবে না। কিন্তু ইমিডিয়েটলি যেটা করা দরকার কম্পাউন্ডার, সেটা হচ্ছে যে আমাদের বাকি পেশেন্টদের নিয়ে আসা উচিত। অনলাইন পেশেন্টদের সাথে কথা বলার সাথে সাথেই আমাদের সাথে দুজন পেশেন্ট এবারে জয়েন করবেন। দুজনেরই খুব শরীর টরীর মন টন খুবই খারাপ, এতটাই খারাপ যে সেটা ভালোর দিকে চলে গেছে। মানে ওনারা লুপটা, সার্কেলটাকে করে ফেলতে পেরেছে, টাক মিলে গেছে মালটা, এবারে উল্টো দিকে যাচ্ছে। শূন্য বুকে পাখিদের ফিরে আসে, শূন্য বুকে পাখি মোর ফিরে আয়, ফিরে আয়। হে ম্যান, প্লিজ ওয়েলকাম জাতীয় পশু ওরফে ন্যাশনাল অ্যানিমাল এবং সিজি ওরফে সিজি। নমস্কার। নমস্কার। তাহলে বলে দিই যে জাতীয় পশু একজন নির্মাণকারী পশু। ওনার থাবায় থাবায় ট্যালেন্ট। উনি নখ দিয়ে টিপে টিপে এবেলটান চালান এবং বিভিন্ন রকম জিনিস উনি করে ফেলেন। বাঘ কিন্তু কলা খায় কি? বাঘ গ্রামরাজ্যে সবাই, হ্যাঁ গ্রামরাজ্যে তো সবাই বাঘ। আমি তো জানতাম উনি আবার নিজেকে কুত্তা বলে দাবি করেন। উনি জাতীয় পশু এবং আবার কুত্তাও বলেন। আমাকে একবার উনি বলেছিলেন যে কুত্তা হলে আমাদের কত সুবিধা হতো, প্রেমের জন্য এত ডেটিং ফেটিং করতে হতো না, ডেট ফেট কফি শপ পথচুকে বলে যেতাম কে কোন মুডে আসে। হ্যাঁ, আমি মনে রেখেছি ওনার এই বিখ্যাত ডায়লগ। কিন্তু উনি তো একটা জান্তব ভাষায় এবং ওনার নিজস্ব ভাষায় কথা বলেন, যে ভাষায় উনি ফিসফিস করে সিজির সাথে বলছেন। আমি ট্রান্সলেট করে দিচ্ছি। বললো আমি নরবানর বড় বানর, নরবানর বড় বানর। ওর ভাষাটা এখানে কেউ বুঝবে না। ও বললো যে বাইরে বৃষ্টি পড়ছে, বাজ মরে গেছে বাসবরাজ। যাতা হচ্ছে। আচ্ছা, এরা কি করছে আজকে এখানে কম্পাউন্ডার বাবু, আপনি জানেন? হ্যাঁ, এরা নজরুলের অংশ নিয়েছে, সেই সব নিয়ে গান গাইবে। আচ্ছা, সিজির একটা ইন্ট্রো হয়নি। অংশ? সিজি নামে 30% লেজি। হ্যাঁ, কি বলছেন? সিজির নামের সাথে একটা 30% লেজি আছে। হ্যাঁ, একদম কম্পাউন্ডার, তোমার ব্যাপারটা কেউ বুঝতে পারছে না, কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে, কম্পাউন্ডটাকে দুটো একসাথে মিশিয়ে দাও, তাহলে খেতে বুঝতে পারবে। আচ্ছা, সাথে লেজি না ইন্ট্রো। আমি একটা ফ্রি স্টাইল।
ফ্রিতে স্টাইল পাওয়া যায় না বস। স্টাইলের জন্য খরচা করতে হয়, নগদ দিতে হয়, হট স্টোরে যেতে হয়, টক করে লুঙ্গি মুঙ্গি কিনতে হয়, নইলে বানা হবে না। না, নগ্নতাটা একটা হালকা বাস, ইদার নগ্ন কিংবা লুঙ্গি, বস দুটোই অপশন আছে জীবন। আচ্ছা, আমাদের প্রিয় র্যাপ বিশারদ, তার সাথে একটি চ্যালেঞ্জ, কারণ উনি নাকি দারুণ ফ্রিস্টাইল করেন, সেটা সবাই জানে। সুতরাং ওনাকে একটা কথা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নগ্নতা, নগ্ন। আরেকটা কথা হচ্ছে লুঙ্গি, আরেকটা কথা হচ্ছে নজরুল, আরেকটা কথা হচ্ছে কিউআর কোড। এই কথাগুলো নিয়ে সিরি বাবু, আপনি কি কিছু বলে দেখাবেন? ও অশু বলুন। করো, তোমার ভাষায় করো, তাহলে নগ্নতা তাহলে করো। চারদিকে বোমা পড়ে, বন্দুক, সবাই জঙ্গি, আমরা সবাই নগ্ন বা পড়ে লুঙ্গি। হ্যাঁ, আবার সবাই নাকি খোঁজে, কে আমায় খোঁজে, কে আমায় বোঝে, শালা কেউ বুঝলো না। আবার রাতের একা কেউ খুঁজলো না, সাথে সাথে রোদ দূর আছে, কিন্তু রাত হয়ে গেছে, ঘুম দূর হয়ে গেছে, পেটে ভরপুর হয়ে গেছে, সাথে ন্যাশনাল অ্যানিমেল চুর হয়ে গেছে। সবই জাতীয় পশু, আজকে নজরুল, কালকে নেতাজি সুভাষ বসু। আর সবই যেন স্বাদ, আর সাদা সব জামা, তাই মাওবাদ, আর মাও যদি বাদ যায় বাকি থাকে মার্কস, আর আমি পাবো সেই জিওগ্রাফিতে মাইক করি পাস। তুমি আওয়াজটা করো। হ্যাঁ, আজ করো, বু 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 বলো, বুবু বলো, দুদু। এটা ট্রান্সলেট করলাম না, মানে ঠিক আছে না, এটা ট্রান্সলেট করা যাবে না, এটা খুবই অশালীন একটা মন্তব্য করেছেন ন্যাশনাল অ্যানিমাল। থ্যাংক ইউ সিজি বাবু। এই যে আপনি র্যাপ করেন, র্যাপের বাংলা কি? ছন্দছড়া। ছন্দছড়া, বাহ। মন্দ ছড়ার কাছাকাছি, ছন্ন ছাড়ারা করে ছন্দ ছড়া। আচ্ছা, মন্দ ছড়ার কাছাকাছি, কিন্তু মন্দ ছড়া এবং গন্ধ ছড়া, যেরকম আমরা গন্ধ ছড়িয়ে থাকি, কিন্তু গন্ধ পেলে বন্ধ। গন্ধ পেলে বাড়া বন্ধ করে দেবে, এটাও মনে রাখতে হবে বাড়া। খুব চাপের সিট। নো গন্ধ। আমার না একটা র্যাপ লাইন মাথায় আসছে ছোট করে, প্লিজ। আমার একটা র্যাপ লাইন মাথায় আসছে, সেটা হচ্ছে কি, ক্লিওপেট্রা স্যান্ডেলে তোমায় খুঁজি, ব্যান্ডেলে রোজ রাতে স্যুপ খুঁজি, আমি একটা হ্যান্ডেলে। এটা কেমন গাঞ্জু কোনো সিজি? সরি, আমি না একটু হাই হয়ে গেছি, এই নজরুল ব্যাপারটা আমায় হাই করে তুলেছে, সরি। ভ্যানিশ হয়ে গেল। হ্যালো ন্যাশনাল অ্যানিমাল, ওই ফোনটা কিন্তু মোবাইল ফোন, ওটা তুলে লোককে দেখিয়েও দিতে পারা যায় যে পোকা ঢুকছে, কিন্তু স্ক্রিনে পোকা ঢুকছে। এই ন্যাশনাল অ্যানিমেল আর সিসি তো কি একটা র্যাপ করবে, যেটা তোমরা নজরুলে করেছো, ওটা তো করে ফেলেছি। র্যাপ আমি জানি না, আজকে একটা ডেমো হবে তো, আমি তো উৎসাহ নিয়ে বসে আছি। হবে ডেমো, তুমি হয়তো কোনি মেমো।
আমি ফ্রিজের মধ্যে থাকবো, তুমি বাইরে বসে ঘেমো। না কিন্তু হ্যাঁ, তো আজকে যেটা করতে এসছি আমরা, সেটা হচ্ছে একটা বিপ্লবী বিধ্বংসী গান, বিপ্লবী বিধ্বংসী গান বন্ধুগণ। ঠিক আছে, আপনারা তৈরি থাকুন, কারণ আমরা নিয়ে এসছি জাতীয় পশু এবং সিজি বাবুর করা একটা নতুন, না খুব পুরনো, খুবই পুরনো কিন্তু অত্যাধুনিক সঙ্গীত। চালাও বাড়া। না টান টান এই চালাও চালাও তরণী, ওই মানে ওই দুর্গম গিরি পেরিয়ে আসছে তো তাই। পথ ফাঁকা আজ পরে মতামত ঢাকা, বুদ্ধিজীবীর বুদ্ধির দাম মাত্র 10 টাকা। সংবাদে সংবাদে সব রকচটা, আলোচনার নামে ঝগড়াতে সব কটা। উপাগুলো ছাড়ে হুঙ্কার, খুব চেনা গলা পাড়ার মোড়ের গুন্ডার। মাদ্রাসা থেকে সাব্বাস বলে ইয়াসুব আব্বাস, ধর্মীয় সন্ত্রাস সবই আসারাম বাপুর সার্কাস। সংবাদে নেই সংগ্রাম, তাও আছে রং তার অঢেল, আর পাঁচিল দিয়ে ঢেকে দিল দারিদ্র, তাও গুজরাট মডেল। রাজা উলঙ্গ, দেহটা নগ্ন, আর চারদিকে বিজ্ঞাপন ঠিক যেন জাঙ্গিয়া। পথে এবার নামার সময় হে কান্ডারি, না হলে গোটা দেশটাই হয়ে যাবে জামিয়া। ভোল বদল নিয়ে নোট নগদ, মিডিয়াটা হলো বিক্রি আর ভোট দখল। মুখোশটা খোল, আয়নাটা দেখ পরিষ্কার, দিন রাত চিন্তার হাত থেকে নেই নিস্তার। যা দেখা যায় সেটাই বিশ্বাসযোগ্য, তাই বিশ্বাস করি দেখার পর বুনিয়াদ। রাত্রি নিশীতে দিতে হবে পারি যাত্রায় কান্ডারি, হুঁশিয়ার হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। শপথ আমার কবিতা, অগত্যা চাই প্রতিকার। প্রত্যেক জীবনের আছে বেঁচে থাকার অধিকার। স্নায়ু স্তম্ভিত, আয়ু বঞ্চিত, অর্থাৎ সিংহাসনে কি সরকার রূপী জল্লাদ। আজ দরকার জ্বলে ওঠা অঙ্গার, খালি করতালি মোমবাতি সবই সস্তার। রাগ মানে চন্ডাল, সাফ হবে জঞ্জাল, ঝাঁকে ঝাঁকে কঙ্কাল, চাকা বন্ধ হরতাল। পর্দার আড়ালে আজ ভীতু কটা মুখ, কাদা ছোঁড়া ছুরি ছেড়ে না উই গারা প্রুফ। মনুষ্যত্বের প্রমাণ সব সেট প্ল্যান তো, মালগাড়ি পিষে দেয় কটা প্রাণ জ্যান্ত। বাড়ি বসে অ্যান্ড্রয়েড বারমুডা স্যান্ডো, টিকটক ইউটিউব বিফ নিয়ে ব্যস্ত। জ্ঞান্ত অগাধ শান্ত না থাক, জ্যান্ত না লাশ স্বার্থপর জাত। আর্তনাদ লাখ প্রার্থনার ডাক, মানুষ বরাবরই স্বার্থপর জাত। আসতো না হাফ, জানতো না কাক, মানুষ বরাবরই স্বার্থপর জাত। যা দেখা যায় সেটাই বিশ্বাসযোগ্য, তাই বিশ্বাস করি দেখার পর বুনিয়াদ। রাত্রি নিশীতে দিতে হবে পারি যাত্রায় কান্ডারি, হুঁশিয়ার হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ওয়াও ওয়াও ম্যান, করেছো কি, করেছো কি বস তোমরা? করেছিলাম, আবার করছি। ফুল তো বস মানে ইয়ো ম্যান, হেভি। এই ব্যাপারটা হলো কি করে, একটু সিজি আমাদের কি বলা যায় ব্যাপারটা কি
কোনখান থেকে কোন দিকে চলে গেল? গানটা কি করে হলো মনে নেই, এ বাবা, মানে হয়ে গেছিল। গাঁজা না খেয়ে এরকম অবস্থা? তোমরা যাত্রী হয়ে কান্ডারি হয়ে ঢুকলে? আমার মানে ওই হয়ে গেছিল, ওই নজরুলকে নিয়ে গান বানানো হয়ে গেছিল, হঠাৎ করেই হয়ে গেল। বিদ্রোহী কবি আমরা সবাই, তো ওইভাবেই হয়ে গেল বিদ্রোহে বিদ্রোহে। তারপরে একটা ছাদে শুটিং হয়েছিল, গিয়ে দেখছি যে নজরুল কাকু নিচে বাইকটা পার্ক করে এসে ওপরে গিয়ে স্ট্যাচু হয়ে গেছে, তো রাস্তায় জ্যাম হয়ে গেছে। তো তখন বলছে যে তো বাইক তো সরাতে হবে, তখন সেই মূর্তি অবস্থায় তো নজরুল কাকু নিচে চলে গেছে। এবার তাকে দেখে সবাই বলছে না আর সরাতে হবে না, এইটাই বিদ্রোহ। Fucking hell. পার্কিং মাফিয়া নজরুল, মানে আলটিমেট মানে আরবান আর কি জায়গা, পার্কিং লট, রাস্তার মানুষ যাকে বলে, একদম স্ট্রিট কালচার, রেবেলিয়ন, নজরুল ফ্লো। কারণ ঋদ্ধিমান ঘোষ যেটা বলেছেন খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এবং মনে রাখা উচিত যে নেতাজির ফেভারিট গান ছিল এটা। আমরা নেতাজিকে ভীষণ ভালোবাসি, আমরা এর আগে বোস বলেও একটা গান ফান করেছি, এবং সেই দিকেই আমরা যাচ্ছি। ব্যাপারটা যে বোসের যা ভালো লাগে সেগুলো আমরা সব করব। তার মধ্যে একটা খুব বড় জিনিস হচ্ছে বিপ্লবের জন্য অর্গানাইজেশন, সেটা কম্পাউন্ডার করছে, আমি টি শার্ট বানাচ্ছি। কিন্তু আমি একটা প্রশ্ন, আমার সিরিয়ার জাতীয় প্রশ্ন, একটা প্রশ্ন ছিল। প্লিজ। হ্যাঁ, তোমরা এই গানটায় কান্ডারি হয়ে ঢুকেছো না যাত্রী হয়ে ঢুকেছো? কোন সাইকি থেকে রিলেট করেছো? ইফ দ্যাটস ইন্টারেস্টিং টু সে অন। পেশেন্ট হয়ে, মানে ওই রকমই যে দেখে যাচ্ছি যে অনেক কিছু হচ্ছে, অসুস্থতা, কিন্তু জানি না কি করে কি করব, তো ওইগুলোই বলছি, যা দেখছি তাই বলছি যে খুব চাপ হচ্ছে ডাক্তারবাবু। এবার মানে জানি যে এটা সারবে না অসুখ, পার্মানেন্ট। মানে আমার কিডনি স্টোন হয়েছিল, তখনও ডাক্তারবাবু বলেছিল যে হ্যাঁ হবে, হতেই থাকবে, 1000 বার বছর হতেই থাকবে। ওই রকমই ব্যাপারটা, মানে দেশেরও যা যা অসুখ হতেই থাকবে, নজরুলের টাইমেও হয়েছে, এখনো হবে, এটাই সবাই বলছে হবে। তো আমরা বলছি হ্যাঁ হোক, আমাদের বিদ্রোহ হবে, বিপ্লব হবে, দীর্ঘজীবী ভাবে হবে, ওইটাই আর কি। এবারে অদ্ভুত ভাবে আমাদের মধ্যে হাজির হয়েছেন বর্গ, এবং উনি বলছেন যে একটা দুর্ধর্ষ ব্যাপার উনি বলছেন, কারণ এটার সাথে আমার জীবনের একটা বিরাট সম্পর্ক আছে। এই গানটা শুনেই পুরো গাঁড়ফাড় মারা গেছিল। এশিয়ান ডাব ফাউন্ডেশন বলে একটা ব্যান্ড আছে, তাদের একটা গান আছে রেবেল ওয়ারিয়র, মহাবীর বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, এবং সেই গানটার পরে যা র্যাপটা হয় না বাড়া, একদম মানে ফুল এদিক ওদিক সব এক করে দিয়েছে। তো ওইসব দেখেই আমি হিটফিট খেয়ে তারপরে জীবনটাকে কোন দিকে পার্কিং লটে ঢুকিয়ে দিলাম। তো ওইটার একটা বিরাট ব্যাপার হলো যে আমি যখন এশিয়ান ডাব ফাউন্ডেশনের সাথে কাজ করি, তখন জানতে চেয়েছিলাম যে নজরুল ফ্যাসিনেশনটা কেন। তো সিজি প্লিজ এটা নিয়ে একটু যদি বক্তব্য রাখা যায়, যে নজরুল বাংলা র‍্যাপ এবং ছন্দ ছড়া, রাইট, এটা তো একটা নতুন জিনিস নয়। কুল, গ্রেট। দেখা গেল না যা অ্যানিমাল বিহেভিয়ার ডুড, কি যে বলবো। সিজি বাবু, বলেন তাহলে কিছু যে বাংলা ছন্দ ছড়া নিয়ে, যে এটা পুরনো জিনিস, নজরুলও করতেন,
দাঁড়া কবিরাও করতেন। হ্যাঁ মানে করতেন, আমরাও করি। র্যাপটা ফাটাফাটি, উপমহাদেশে নজরুলই সম্ভবত প্রথম র্যাপার র্যাপের পলিটিক্স পাওয়ার দুটোকেই সফলভাবে প্রয়োগ করেছেন। ওরহান পামুক ইন্টারভিউতে বলেছেন নজরুল ওর অনুপ্রেরণা। নজরুল র্যাপার আইডিয়াটা পেয়েছিলেন সেনাবাহিনীর ট্রাম্পস বিট থেকে, কিন্তু বাঙালি এত কথা শুনতে তো রাজি নয়। এখানে আমি অর্কদেবের সাথে একটুখানি কিন্তু বলবো যে প্রথম দিকটা যেমন ঠিক, এটা ঠিক নয় যে বাঙালি এত কথা শুনতে রাজি নয়। বাঙালিরা শুনতে রাজি নয় বলে আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। আমি ডাক্তার, যদিও সব জানি না, তাও একটা অ্যানালিসিস করে বলছি যে সমস্ত রকম মানে টেস্ট ফেস করে যা দেখা গেছে সেটা হচ্ছে যে বাঙালির জাতির একটা মেজর ইস্যু হচ্ছে রিদম সেকশন। পুরো ব্যাপারটা কি হচ্ছে, মানে মেলোডি রিদম, রিদম মেলোডি, মেলোডি রিদম, রিদম আর মেলোডি, এই জিনিসটাও তো রিদমিক। রিদম ছাড়া তো কিছু হবে না। পৃথিবী তো মনমন মনমন করে ঘুরছে, আপনারা জানেন, হেমন্ত বাবু বলে গেছেন সেটা, ঠিক আছে? তো এত জোরে ঘুরছে, আপনারা ভাবছেন যে আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে নেই, আপনি 800 মাইল স্পিডে যাচ্ছেন প্রতি সেকেন্ডে, ওরা ঘুরছেন। শুধু ঘুরছেন না, বাই বাই করে সূর্যের চারিপাশে ঘুরছেন, নিজের অ্যাক্সিসে বাড়া ঘুরছেন, তার উপরে এত জোরে ঘুরছেন যে এদিক ওদিক নড়ে যাচ্ছেন এমনি করে। এত ঘোরাঘুরির মধ্যে যদি আপনি রিদম সেকশনটা না বুঝতে পারেন, পুরো জিনিসটাই তো রিদম। তো এটা তো বুঝতে হবে, এবং নজরুল এটা বুঝেছিলেন। যে কোনো র্যাপার এটা বোঝে, যে কোনো হিপ হপ প্রডিউসার বোঝে, যে কোনো ডান্স প্রডিউসার বোঝে, যে কোনো রেভলিউশনারি রিদম বোঝে। কারণ সেনাবাহিনী কেন, পুরো জিনিসটাই তো ওখান থেকে আসছে। যুদ্ধ করতে হলে রিদম লাগবে বস, যা কিছু করতে হলে রিদম লাগবে। যুদ্ধ করতে হলে, যুদ্ধ করতে হলে, সমস্ত কিছু করতে হলেই রিদম লাগবে, রিদম ছাড়া হবে না। এবার শুধু যদি রিদম নিয়ে খেলা হয়, যদি মেলোডি না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জাতির একটা প্রবলেম দেখা যাচ্ছে। এখানে কি কিছু বক্তব্য রাখবেন আপনি সিজি বাবু, নাকি আপনি? রিদম, ওই রিদিমটা খুব ইম্পর্টেন্ট। মানে হ্যাঁ, মানে রিদিম যুদ্ধ থামাতেও লাগে, তো যুদ্ধ থামাতেও লাগে, থামাতে লাগে, স্টপ স্টপ মানে ক্র্যাশ এন্ড আউট, সাইলেন্স। কারেক্ট। তো আমার মনে হয় এইটা হচ্ছে ওষুধ, যে শুধু সুরের খেলাতে না চলে গিয়ে মেতে, মানে খুবই ভালো জিনিস, করুন করুন, তাতে আপত্তি নেই, সবাই আছে, অনেকেই আছেন, রায়বাবু, আপনার মুখার্জি বাবু, আপনার দত্তবাবু, আপনার দাশগুপ্ত বাবু, তারা আছেন, তারা সুর দিচ্ছেন আপনাদের। কিছু কিছু মানুষ তারা কিন্তু অসুর দিচ্ছেন, অর্থাৎ রিদম সেকশন দিচ্ছেন, অর্থাৎ তালটা দিচ্ছেন, অর্থাৎ ঘিপঘাপ ঘিপঘাপ বাজাচ্ছেন, তাতে ঘিপঘাপ ঘিপঘাপ আপনার লাগছে, এবং সেই ঘিপঘাপে আপনি ঢিংচুক ঢিংচুক করে নাচছেন। এই যদি ব্যাপারটা চলে আসতে পারে, তাহলেই দেখবেন যে সমস্ত কিছু, শরীরের সব জিনিসপত্র একদম চাঙ্গা হয়ে উঠছে। কারণ প্রতিদিন মর্নিং ওয়াকের থেকে আপনি যদি নাচেন 8 ঘন্টা করে, তাহলে দেখবেন একদম ইনস্টাগ্রামে নয়, আমরা কিন্তু ইনস্টা নাচের কথা বলছি না, আমরা একদম প্র্যাকটিক্যাল নাচন কথা বলছি, যেটা আপনারা সবার আমি অনুরোধ করব, আপনারা সুস্থ থাকুন, হেলদি থাকুন। আমাদের সাথে আরেকজন প্রচন্ড সুস্থ এবং প্রচন্ড হেলদি মানুষ আসছেন আমাদের মধ্যে। তার আগে আমরা একটা বোধহয় কমার্শিয়াল ব্রেক নেব, এইসবই বলার চেষ্টা করছি বোধহয় ওরা জন্তুরা। ওইদিকে আর কিছু কি, রিল্যাক্স বেবি, রিল্যাক্স করো,
কমার্শিয়াল ব্রেকে যাও আর নজরুলকে ঢুকিয়ে দাও। প্রডিউসাররা কে করেছে এক্সক্লুশন অফ ওয়াইড রেঞ্জ অফ বাংলা ডায়ালেক্টস নিতে বলছে, কেউ 20% করেনি। ডিসকাউন্ট ভাবা যাচ্ছে, বিশেষ ছাড়। বন্ধুগণ, আমি কিউ ওরফে ডক্টর। আজকে চলে এসেছি বিশেষ খবর। আমি আগে ফিল্ম মেকার ছিলাম, তাই এখন দোকান দিয়েছি। এই দোকানে লুঙ্গি, টি শার্ট, ঝোলা, টুপি ইত্যাদি জিনিসপত্র পাওয়া যায়। আমাকে যারা এতদিন ধরে ফলো করে এসেছেন তাদের মধ্যে অনেকেই যারা নিজেদের গান্ডু বলে পরিস্থিতি চান, অড স্টোরের প্রথম নিবেদন আর্লি অড। এই ভিডিওটা যারা দেখছে তারা ডিএম করুন আর্লি অড বলে 20% ধন্যবাদ আনতে অড স্টোর। আপনি আসুন, কিনুন। ফুটন্ত ফিউচার প্যাশন। Attention, নমস্কার ইন্টারওয়েবের বাসিন্দারা, আমার নাম কিউ। বন্ধুগণ, we announce the arrival of the odd store. odd store কি? অডের দোকান। আমাদের বন্ধু বান্ধবেরা সবাই আর্টিস্ট, প্রচুর জিনিসপত্র বানান। এমন কোনো জায়গা নেই যেখানে আমরা কনসলিডেট করে সব কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সেটা করতেই আমরা নিয়ে আসছি অড স্টোর। আমরা আপনাদের জন্য আনছি দুর্দান্ত সমস্ত আর্ট সম্বরণের প্রথম কালেকশন, আমাদের ফাঙ্কি লুঙ্গি, আপু পেনের ডিজাইন করা ফুফের লোগো। ফুফ কি জানেন না, বলবো না পরে। অ্যান্ড ব্যাগস। অড স্টোর from today, go there, check it out, go to the link, টিপে দিন পকাত করে, get some really cool funky merch, start shopping and keep watching this space for more. দুর্দান্ত লাগবে আপনাকে দেখতে, এই যেমন আমাকে লাগছে। প্যাচ প্যাচ, ভোট ভোট, প্যাচ প্যাচ, কাঁদছো বেবি? প্যাচ প্যাচ। Fuck, what is this কান্না? ফিউচার চাই, ফিউচার। কান্না ইজ আ স্পোর্ট, চোখের এক্সারসাইজ। তাই তো আমি স্পোর্টস ব্রা পরে কাঁদবো। Forward thinking. ফুটন্ত ফিউচার প্যাশন, ফুটন্ত ফিউচার প্যাশন। ব্যাস बस करो ये अत्याचार। সবাই বুঝে গেছো? কমেন্ট সেকশনে দিয়ে দাও। এখানে যারা এসছে তারা সবাই 20% ছাড় পাবে সমস্ত জিনিসপত্রে, ঠিক আছে? এই বলে আমরা এগিয়ে যাই। আমার একটা প্রশ্ন ছিল। করুন দাদা, আপনাকে কে রুখতে পারবে? কেউ পারেনি। আমার এসেছে প্রিয়া। হ্যাঁ, এই যে র্যাপে একটা সেলফ ডেফিনিশন থাকে, মানে রিদমটি যে রিপিট করে তাতে তো একটা ডিগিং হয়, মেলোডিতে মালটা বোধহয় ভেসে যায়। হ্যাঁ, এবার আমি থেকে তুমিতে চলে যায়, আশপাশে কাঠ পিঁপড়ে পাখি উঠছে, ওই কি যেন হচ্ছে, তোমার প্রবলেমে বেশি চলে যায়। আমি জানি তুমি শশিয়ে আমার পড়ানো যা চায় তুমি তাই, তারপর তুমিকে নিয়ে পড়লো। আমিতে ব্যাপারটা থাকে না। এই নজরুল দাদু কেসটা করেছিলেন, ওনার বিদ্রোহীতে ফুল আমিতে ছিলেন। কান্ডারিকে কিন্তু আওয়াজ দিয়ে হুঁশিয়ার করছিলেন, যাত্রী কান্ডারি দুজনকেই হুঁশিয়ার করছিলেন। আমার ধারণা উনি দুটো সাইকেলেই ছিলেন, এরকম আর কি। একবার যাত্রী হয়ে দেখছেন, কান্ডারি হয়ে দেখছেন। এবার এই আমির সেন্সকে ডিগ করা, রিদমেও ডিগ করা হচ্ছে, লিরিকেও ডিগ করা হচ্ছে। তোমরা এই সিরিয়ার সন্দেহ মানে জাতীয় পশু, তোমরা মেলোডি আর রিদমকে এই আমি তুমির ডিস্ট্রিবিউশনে যখন পুশ করছো র্যাপে, তখন তোমরা কাণ্ডটা ঠিক কি করছো? মানে কত পার্সেন্ট আমিকে এক্সপ্লোর করছো আরো, যেটা আমাদের সোসাইটিতে ধরো কম করেছে পুরোনো গানে। হ্যাঁ, সেখানে তোমরা আমিকে আরো কতটা ছিটছো, মানে ফিজিক্যাল ট্যাবু, এই যে আমরা নগ্নতা নিয়ে কথা বলছিলাম এরকম আর কি, মেন্টাল ট্যাবু, সোশ্যাল ট্যাবু, এই সব কটা নিজের মধ্যে মহাবিশ্ব দেখার মতন র্যাপে একটা কাণ্ড আছে। নিজেকে ডিগ করে তার মধ্যে থেকে আমি কানেক্ট করছি সোশ্যাল প্রবলেমকে। মানে সকালে উঠে আমি দাঁত মাজছি, সালা দাঁতের সাথে যুদ্ধ চলে, কি করব বাল, টুথব্রাশ হয়ে গেছে আজ, এরকম টাইপের একটা ফ্যান্টাসি। আবার সেটা আমির এভরিডে লাইফের থেকে জার্নিটা নিচ্ছে, নিয়ে ঢুকে যাচ্ছে কোনো মেটাফরে কিংবা আশপাশের ঘটনা। এবার র্যাপে অনেক সময় ট্রুথ চলে আসে, আর্টিস্ট নিজে নিজের কথা বলছে, আমি সালা থাকি বার্লিনে, আমি সালা থাকি ঢাকায়। সেরকম এই ফিজিক্যাল রিয়ালিটি, এভরিডে লাইফ রিয়ালিটি, অ্যান্ড কানেক্টিং দ্যাট টু
টু দ্য সোশ্যাল সিনারিও, এরকম করে সেলফ ডিগিং করে নিজের যন্ত্রটা জানো যে আমার সালা গান মারা গেছে, তোরা বুঝতে পারছিস? এই মি সেক্টরটাকে লোকের সামনে রিদিমে ডিগ করে করে ইঞ্জেকশনের মতো খুঁচিয়ে ঢোকানো, ঠিক আছে? দ্যাটস আ ট্রিটমেন্ট। এবার এই কাণ্ডতে মেলোডিতে কিন্তু ভেসে যাবে, কিংবা রোমান্টিক হতে গেলে ভেসে যাবে, তুমি থেকে যেতে গেলে ভেসে যাবে। আমি সালা দুঃখে আছি, তুমি কি করছো, তোমার দেশে সূর্য ওঠে, তুমি কি ছিটছো, তুমি আমাকে বুঝলে না। তুমি আমাকে বুঝলে না সেন্টিমেন্ট কিন্তু র্যাপের না। র্যাপের হচ্ছে আমার যন্ত্রণা বাড়া, আমি কি করে বুঝছি, তোদেরকে শেয়ার করছি, তোরা বুঝলে বোঝ, না বুঝলে ছেড়ে গেছে, আমি তো করছি সালা। এবার এই আমি তো করছি সালা প্যাশনটা তোমরা কি লেভেলে নজরুলে দেখেছো, কি লেভেলে নিজেদের লাইফে দেখেছো, কি লেভেলে তোমাদের র্যাপে রিফ্লেক্ট হচ্ছে? দ্যাটস মাই ফাকিং কোশ্চেন। মানে এটা নিয়ে যদি একটু তোমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখো, র্যাপ ইজ ফাকিং পার্সোনাল। তুমি মারিয়ে র্যাপ করতে পারবে না, ঠিক আছে? ফার্স্ট লাইভে র্যাপ করতে পারবে না। কদিন আগে আমাকে একজন বলছিল যে কিউ কবে লিখেছে অন্ধকারে ঘাপটি মেরে তোমার ঘরে আমি, অ্যাগেইন দ্যাট ফাকিং আমি ম্যান, তোমার পায়ে ভালোবাসা আমার পায়ে বমি। এই যে কেওড়া একটা ডিপ হিটিং টুয়ার্ডস মি, এটা কিন্তু একটা হিউজ নগ্ন করে বের করা সালা, এই দেখ আমি, এরকম একটা হেভি প্যাশন আছে এখানে। বিদ্রোহী পুরো তাই, বিদ্রোহীদের যা তা, বিদ্রোহীদের ভগবান বুকে রেখে দিই পদচিহ্ন সালা, ওই সময় বসে বলছে ফাজলাম হচ্ছে, মানি না কোনো আইন, টর্পেডো আমি ভীম, ভাসমান মাইন সালা, আমার ফাকিং ফ্লোটিং মাইন। এটা কি আমির কি ডেফিনিশন এখানে? তোমরা কি শিখছো? তোমরা তোমাদের আমির ডেফিনিশন কোথা থেকে দিচ্ছ এই সময়? তোমরা কি ভাসমান মাইন? তোমরা টর্পেডো? কি সালা তোমরা মিসাইল রাইফেল? না অন্ধকারে ঘাপটি মেরে ঘরে ঢুকেছে বমি আর ভালোবাসা নিয়ে সন্তুলন মারছো প্রেম আর বিদ্রোহের? মানে কিউর পরে তো আরো ব্যাপারটা কাব্যিক হয়ে আরো গাড় মেরে দেওয়ার কথা। হ্যাঁ, তোমরা তো র্যাপের নেক্সট জেনারেশন গান্ডুর, এরকম আর কি। এবার তোমরা বড়া কি ছিড়ছো? তোমাদের কতখানি নগ্ন আমি আসে, মানে আমি এখানে বলছি নগ্নতা মানে নিজেকে ডিক করে নিজের স্বরূপ উদ্ঘাটন, নিজের মধ্যে মহাবিশ্ব দেখা, ইমিডিয়েট সোসাইটি দেখা এবং নিজের স্বরূপ উদ্ঘাটন করা। স্বরূপ উদ্ঘাটন করে লোককে ওই লাঠিটা মারা যে ভাই তুই তো স্বরূপ উদ্ঘাটন করতে পারিস। দ্যাট চ্যালেঞ্জ টু দ্য ফাকিং সোসাইটি, দ্যাট ইজ র্যাপ ইন মাই ওয়ে। আই সি র্যাপ ইন দ্যাট ওয়ে, আমার লাগে দেখে। এবং সেখানে মেলোডির পথে লাথি মারা হয়, মেলোডি ওটা টাইমের সেন্স হিসেবে চলতে থাকে। ওই যে র্যাপে যে ফিলার থাকছে সেটা কিন্তু ওই সময়টা খুব গভীর লাগে আমার, যখন লিরিক আসছে না, ওটা একটা খুব ইন্টারেস্টিং একটা ফ্লোটিং টাইম, হেভি ইমোশনাল একটা টাইম। লিরিক শুনে তুমি যে লাথিটা খাচ্ছ সেইটা হজম করার মতো একটা স্পেস, ওটা আমার এরকম লাগে। তো তোমরা বলো র্যাপকে তোমরা কি করে দেখো, এরকম আর কি? তোমরা কতটা এক্সাইটেড সোসাইটি নিয়ে, কতটা এক্সাইটেড নিজেদের নিয়ে, নিজেদের ট্রুথ তোমরা কতটা ওপেন করছো? না সোসাইটির চাপে সেটা পারছো না, মারাচ্ছ, ঠিক আছে? মেটাফর বেশি আসছে কিংবা কায়দাবাজি করছো, নাকি তোমরা সত্যি নিজেদের ট্রুথকে নিজের পদে লাথি মেরে বের করছো? নজরুল হরিদাসকে জিজ্ঞাসা করতেন তোমাদের যে নাতিরা আমি যে এটা সোসাইটি তোদেরও তো গাড়ে হুড়কো হয়েছে, আমরা তো হুড়কো বংশের লোক ভাই। হ্যাঁ, আমার গায়ে হুড়কো হয়েছে, আমি কি, আমি সেলফ ডেফিনিশনে তুমুল মেরেছি সালা, নিজের পদে লাথি মেরে ফাটিয়ে দিয়েছি, তোরা কি করছিস? সরি ম্যান, একটু হাই হয়ে গেছিল। আমার এটা লাগে বস, আমার লাগে যে বিদ্রোহীটা একটা বিশাল চ্যালেঞ্জ সালা, ওই লেভেলে একটা সালা বাওয়ালি ওই সময় দাঁড়িয়ে দিচ্ছে একটা লোক সালা বিদ্রোহী র্যাপ মারছে, এরকম মি সেক্টরকে ঠিক করা হিউজ লেভেলে। এবং ওটা এই ন্যাকাচোদারা ওটাকে একটা
অ্যালিগরিক্যাল, মেটাফরিক্যাল, ইমাজিনেশন, ওটা তো কবির কাণ্ড, এসব বলে ফাজলাই মেরেছে। ওটা ওই সোসাইটিতে একটা ডিরেক্ট সেলফ ডেফিনেশন, কোনো কেওড়া হচ্ছে না ওখানে। ওখানে সোশ্যাল অবস্থা দেখে ফুল গায়ে লাথি মারা হচ্ছে। এবার এই লাথিটা আমরা এই সময়ের র্যাপে কতটা রিফ্লেক্ট করাচ্ছি, বা কতটা করানো যায়, বা কতটা আমরা ডেয়ারিং, এই যাই হোক, আমি আবার বাল বকে গেছি, সরি স্যার, সরি ডাক্তারবাবু। এবং দ্যাট হন্টস মি ম্যান। এক তো দেখো কলকাতায় র্যাপ ফ্যাপ নেই, বাংলাদেশের র্যাপে অনেক কিছু করেছে, কলকাতার র্যাপে ওই লেভেলে কিছু করেনি, ঠিক আছে? বাংলাদেশের একটা মাল যে বাউলি ফলে দিয়েছে তফিক ফফিক, যা তা লাল মিয়া বসে বলছে মন্ত্রী, মুখ্য মানুষ, মূর্খ মানুষ মন্ত্রী হয়েছে, লাথি মারাছে আর ভাঙ। ভাবো তুমি, তুমি বলবে এখানে মূর্খ মানুষ মন্ত্রী হয়েছে, লাথি মারাছে আর ভাঙ, গান মার মন্ত্রী, হ্যাঁ? কেসটা কি? কিছুই তোমার নয়, সব ইনস্টলমেন্টে কেনা। দ্যাট হর্নস, গান্ডু এত লোক মাথায় রেখেছে কেন? এত লোক গান্ডু নিয়ে তাদের হার্টে কানেক্ট করেছে কেন? ওই র্যাপের থেকে তারা একটা মি সেক্টর পেয়েছে, ওই মি সেক্টরে ঢুকে মালগুলো বুঝেছে যে সোসাইটির এই অবস্থা। তার সাথে একটু গান্ডুর ভিজুয়াল ছবি মেকিং ফেকিং সব আছে, কিন্তু ওই র্যাপে যে কানু খেচে ভোলা খেচে খিচ্ছে সবাই, কোথায় বস? তারপর কানু ভোলার তো খিচ্ছে আজও 12 বছর ধরে খিচ্ছে, তারপর তারা কি করলো? এবার কি বল কেসটা? মানে তোমাদের এখানে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ নিয়ে একটু নিজস্ব কথা বলো, আমি আর বকছি না বস, অনেক হয়েছে। এবার তোমরা আমাকে লাথাও, ভালো করে লাথাও। একদম ঠিক, কারেক্ট কারেক্ট কারেক্ট, একদম সব Correct. বলে দিয়েছে, সব বলা হয়ে গেছে, সব বলা হয়ে গেছে, শুধু বলা নয় দেখানো হয়ে গেছে। দেখানো হয়ে গেছে। হ্যাঁ, না না, তবে ওদের পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা, ওটা নিয়ে আমার একটু কৌতূহল হচ্ছে যে হোয়াটস আমার দেয়ার। আমার 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 তো ব্যাপারটা হচ্ছে আমি ওই ওই আমরা মানে হচ্ছে গিয়ে আমি আমারটা গিয়ে যখন আমার অন্য আমিতে ঢুকে গিয়ে আমিটা হবে ওই আমিটা। আচ্ছা, মানে ছোটবেলায় আমাকে বলেছিল স্কুলে যে একটা আমি ছাড়া একটা বাক্য রচনা করে দেখাও। তারপরে আমাদের ওই কোথায় গেল? আচ্ছা বলেছিল অহংবোধ ত্যাগ করতে হবে, ত্যাগ, অহং ত্যাগ। আমরা সেটা ত্যাগ করার জন্য ফেসবুকে ট্যাগ করে দিয়ে আমরা হয়ে গেলাম, আমি থেকে আমরা হয়ে গেলাম, অনেকগুলো আমরা একসাথে আমরা, সেইটা হয়ে গেলে কি হয় আর তোমরাতে যেতে হয় না, আমি তুমি সব মিলে আমরা কামড়ি একটা হবে। ব্যাপারটা হচ্ছে ওইখানেই যে আমি যখন আমারটা বলছি, শুধু তো আমারটা বলছি না, আমাদেরটা বলছি। তো আমি যেটা দেখছি সেটা শুধু আমি দেখছি না, আমরা সবাই দেখছি। এই আমরা সবাই রাজা আর আমরা সবাই প্রজা। এবার আমরা সবাই রাজা মানে রাজা তো উলঙ্গ, তার মানে আমরা সবাই উলঙ্গ। তারা ওইভাবে ভাবলে কিন্তু মানে মেলোডিটা ওই এক জায়গায় গিয়ে সবাই নগ্ন হয়ে যাচ্ছে। কিন্তু আবার যখন আমরা সবাই রাজা হতে পারছি না, তাই জন্য তার সাথে শিখেছি। এবার সেইখান থেকেই ব্যাপারটা হচ্ছে কি, যারা বলছে যে ওই অন্ধকারে ঘাপটি মেরে শুধু আমি নয়, কিন্তু ওটা শুধু আমি না, মানে আমার মতো সব কটা আমরা সবাই, হ্যাঁ, ওটা অল দ্য কনজিউমার্স। আমি 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 মিলে সব আমরা, আমরা ওইটাই তো খেলাটা। ওইখানেই নজরুলও একটা আমি, আমারও একটা আমি, এই যে আমিগুলো এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে একটা আমি ছিল, মানে এই যে এই মানুষটা, এটা একটা আমি, আবার ওইদিকে আরেকটা মানুষ, ওরাও একটা আমি, কিন্তু ওই আমি কখনো এইখানে আমি, আবার এই আমি কখনো ওইখানে আমি। তার মানে কি সব আমি আসলে এক জায়গায় গিয়ে এক। এই আমি একটু দামি কম দামি, তার মানে আমির অন্তর্যামী গুলো সব একই সময় একই ভাবে ঘামি। তাই জন্য ওই পেছনে কিউ এর ওখানে পেছনে যে গ্রাফিটিটা করেছে, আবার একবার শাউট আউট টু নামি। হ্যাঁ, তো আমরা সবাই হতে চাই নামি, আমাদের সময়গুলো খুব দামি, কিন্তু তাও আমরা লাইভে এসেছি, তাই জন্য আমি মিলে সব আমরা হয়ে গেছি। হ্যাঁ, তাই জন্য গান করছি একসাথে গান করছি এখন, মানে এমন সময় এসে গেছে। এই না, তুমি কতটা শৌখিন ব্যাপার, কতটা বিদ্রোহী ব্যাপার।
আরে যতটা শৌখিন ততটাই বিদ্রোহী। সিসি দেখো, তোমার একটা ভালো ফ্যান বেস আছে, ঠিক আছে, তুমি কলকাতার একটা ভালো রকমের পপুলার র্যাপার, তোমার হিউজ ফ্যান বেস আছে। এবারে তুমি এখানে কতটা শৌখিন র্যাপার, কতটা বিদ্রোহী র্যাপার, তোমার ফ্যান বেস দেখে তুমি কি বোঝো? দ্য পিপল দে আর কামিং, তারা কি র্যাপটাকে নিচ্ছে, বিদ্রোহী ভাবে নিজেদের খুঁড়তে চাইছে তোমার র্যাপ শুনে? না, তারা বুঝছে র্যাপ একটা গ্ল্যামারাস কাণ্ড, উল্টো করে টুপি ফুপি পরে একটু মাথা ফাথা ঝাঁকাতে হয়, হেভি গ্ল্যামার হয়, খুকি ফুকি পটে যায়, এসব করলে হাতে ট্যাটু মারলে আর একটু ভালো হয়। গ্ল্যামারটা বিদ্রোহ নয়, এটা তোমায় কে বললো? গ্ল্যামারটাই তো আসল বিদ্রোহ। না না, তা তো আমি বলছি না, কিন্তু আমি বলছি বিদ্রোহ তুমি করছো না পাস করছো। আমি তো আমার শৌখিনতাটাকেই বিপ্লব হিসেবে দেখাচ্ছি, যে তোমরা এখনো শৌখিন হওনি, শৌখিন হলে তবে বিদ্রোহটা হবে। মানে সবাইকে তো নায়ক হয়ে উঠতে হবে, নিজের গল্পের নায়ক যদি তুমি নিজে না হও, যদি আমি না হই, তাহলে আমি রোদ্দুর হতে পারবো না। তোমার লিরিকে তোমার বিদ্রোহ কতটা আসছে বলে তোমার মনে হয়? সেই লিরিক কতটা ইনফ্লুয়েন্স করছে তোমার অনুগামীদের? ওই আমাকে যতটা ইনফ্লুয়েন্স করছে, আমির মতো যতগুলো আমরা আছে তাদেরকেও একই রকম ইনফ্লুয়েন্স করছে। হ্যাঁ, এবার তোমার কি মনে হয়, তুমি লিরিকে বিদ্রোহ রিফ্লেক্ট করিয়েছো? যা বলছো সোসাইটির রিয়েল ইস্যু নিয়ে কথা বলেছো, তোমার লাইফের রিয়েল ইস্যু নিয়ে কথা বলেছো। তুমি রিয়েল ইস্যু বলতে যেটা বোঝো, আজকে তুমি নজরুলের লিরিক নিচ্ছ, ভালো কথা, নজরুল ইনফ্লুয়েন্সেস ইউ, নজরুল ইনফ্লুয়েন্সেস মি, কিন্তু তুমি নিজে একজন লিরিসিস্ট, তুমি লিরিসিস্ট হয়ে যখন সোসাইটির পথে লাথাচ্ছ, তখন কি তুমি সেই মেসেজ পাস করছো তোমার এভরিডে লাইফ এন্ড সোশ্যাল লাইফে, যে প্রবলেম তুমি এভরিডে লাইফে দেখছো, ওটাই বলতে চাইছি, সেই মেসেজটা তোমার রেশনালিটি দিয়ে, বস, তোমার রেশনালিটি দিয়ে সেই মেসেজটা তোমার ফ্যানদের কাছে কি পৌঁছচ্ছে বলে তোমার মনে হয়? ইয়েস অর নো? ইয়েস, কারণ সোসাইটিটা কে? সোসাইটি তো আমি এবং আমার ফ্যান এবং ওই আমিগুলোই, ওটাই তো সোসাইটি। আমি তো আমাদের নিজেদের কথাই বলছি, তা নিজেদের কথা বললে তুমি একটা উদাহরণ দেবে, তোমার একটা ফাটাফাটি গান, যে গানটা জনগণকে হন্ট করেছে, তুমি একটা মেসেজ দিয়েছো, তোমার মতে কোন গানটা? আমার সব গানই যাই। একটা বলো যেটা তোমার ভালোবাসার হৃদয়ের কাছে। রঙিন রঙিন মতের মতো। আমার তোমার বার্থডে ভাই কিন্তু হেভি লাগে, আমার বার্থডে ভাই আমি একটা ফিলোসফি পাই, খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যাপ্রোচ পাই, আমি ওটা লাইফে অ্যাপ্লাইও করে দিয়েছি। একবার আমার সাথে একজন মানবিমান করছিল, এক খুকি, আমি তাকে, সে অনেক বলি দেওয়ার কথা বলছে, আমি কোনো ঝগড়াঝাটি না করে শুধু বলেছিলাম বার্থডে ভাই, আরে বার্থডে ভাই, আরে বার্থডে ভাই, 3বার বলে গেছিলাম, ঠিক আছে? তো খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু একটা হেভি ফিলোসফি, হেভি একটা ফ্ল্যামবয়েন্ট ওয়েতে একটা নিরাশক্তির দিকে যাওয়া, এরকম টাইপের। কম্পাও ইয়েস স্যার, বেশি হয়ে গেছে। তুমি 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 নিজেকে সামলে ধরো, কারণ তুমি বুঝতে পারছো না আমাদের মাঝখানে নজরুলদা চলে এসছেন। তুমি পেশেন্ট দেখতে পাচ্ছ না, তুমি দেখো, চোখটা খোলো, দেখো উজ্জ্বল টুপি পরে কে এসছেন। সেখান থেকে তো এক্সাইটেড হয়ে গেলাম। ঋদ্ধিমান বলছে যে আচ্ছা, জয়রাজ এসেছেন? ওদিকে হ্যালো, জয়রাজ বলছেন যে গভর্নমেন্টই চাই, এবং উনি কি বানাতে চান? তাহলে এই ব্যাপারে আপনার মতামত নিয়ে নেব, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করুন। নজরুল দাদু আপনাদের সামনে নিজ মূর্তিতে হাজির হয়েছেন। ওয়েলকাম। হাই হাই জয়রাজ। দুটো কথা বলে আমাদের যদি একটু আনন্দ দেয়। আমার মনে হয় এখনো স্ট্যাচু আছে। আজকে ওই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওয়িস্টের জেনারেল সেক্রেটারিকে আজকে ভারতের সরকার এনকাউন্টার করে মেরে ফেলেছে। বাহ, জানতেন না তো এটা? ওটাই তো তখনও বললো যে বাইরে বৃষ্টি পড়ছে, বা রেস্ট ইন পিস বাসবরাজ। এখনো পর্যন্ত এরকম হলো যে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি থাকা পদে থাকা অবস্থায় মারা গেলেন এরকম মানুষ 3 জন। একজন চারু মজুমদার, বাসবরাজ,
তারপরে জহর, তারপরে এখন বাসবরাজ আজকে। হ্যাঁ, এটা তো অবশ্যম্ভাবী। যুদ্ধে তো আমরা আছি, যুদ্ধের মধ্যেই তো আমরা আছি, এবং সেইটা নিয়েই তো কথা হচ্ছে যে যুদ্ধের রিদম সেকশনটা আমরা বাজাবো। কিন্তু দেখেছো রোদ্দুর, আমরা র্যাপের মধ্যে দিয়ে সোসাইটির কথা বলে দিলাম, কিন্তু তোমার কানে নিশ্চয়ই নিশ্চয়ই, তোমাদের রেসপেক্ট। সরি, আমি বুঝতে পারিনি। বাদ দে ভাই। না, আমি চাইছিলাম তুমি বলো, মানে না, আমি তো চেষ্টা করছি তোমাদের মধ্যে থেকে বের করার চেষ্টা করছি তোমরা নিজেদের সম্পর্কে কি বলো। তুমি এই যে কনফিডেন্টলি বললে যে আমি মনে করি ইয়েস, যে আমার মেসেজ গেছে লোকের কাছে, এটাই তো বল ভরসা দিচ্ছ বস, তোমার ভবিষ্যৎ। এখানে কমেন্টে বলছে যে অন্য ডায়ালেক্টের বাংলা র্যাপ কেন শোনা যায় না, তোমরা শোনো না তাই। সব ডায়ালেক্টেরই আছে, মানহুমা ভাষায় আছে, রাঢ় ভাষায় আছে, সাদা ডায়ালেক্ট আছে, সব ডায়ালেক্টে আছে, তোমরা শোনো না। শুনলেই পাবে, এবং শোনো, নিজেরা শোনো, অন্যদের শোনাও, নাচো তার সাথে, সব আমিগুলোই আছে, ওটাকে করতে হবে, তোমরা ঢোকো না। এবার বিষয় হচ্ছে যে রাঢ় ভাষাকে খুব এখানে লোকেরা খুব শোনে না, কারণ অনেক সময় কি হয়, আমাদের অনুনাসিকের প্রাধান্যের জন্য রায়তে একটা চন্দ্রবিন্দু অনেকে জোর করে নেয়, তার ফলে সেটা রাঢ় ভাষা হয়ে যায়। তো সেই কারণে অনেকে রাঢ় ভাষায় শোনে না, আর র্যাপ তো দ্রুত গতিতে হয়, তার ফলে হ্যাঁ অত 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 দ্রুততার সাথে যদি রাঢ় ঘোরাফেরা করে, তাহলে সেটা ভদ্রলোকেদের জন্য খুবই বিপত্তির। হ্যাঁ, এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনিশ করেছে। হ্যাঁ বলছি, এই জন্যই কি ওই জায়গাটার নাম বাজে শিবপুর? না, সেটার একটা অন্য গল্প আছে। এই আমি তো শুনেছি ওখানে বাজে শিবপুর বাজনদাররা থাকতেন কখনো, একদম শিল্পীরা থাকতেন বলেই এখন আমাদের সবাই থাকে, সমস্ত বাজনদার ওখানে এখনো থাকেন। আরে সন্দীপ মাধবন, মিস্টার বার্নিং ডেক has joined. Acha, I will take just 2 minutes here, because today we've been like super regionalists, and we've been only talking in 2 languages. One is Bangla and the other is national animals language, which we don't know what it's called because he can't tell us that. But weirdly, we have a lot of fucking people who don't understand Bangla who are interested in our shit, man. Like he just told me what his language is called. It's called no. Abar bol. It's called So Bangla, these 2 languages what we were using. Currently, I will just do a quick translation of what happened, which is a lot. And we've been trying to keep it visual so that you guys don't feel left out. We are talking today about a very interesting and super cool and amazing fucking like genius level poet, philosopher, thinker, social scientist, and definitely a revolutionary, Kavi Nazrul Islam. His birthday is on the 14th of May, which is why today we are doing this show in honor of him. And we also are dropping a song on 14th of May that has been produced by National Animal and performed by Sizzy, Sizzy the Busy. And Nazrul Islam is played by none other than Mr. Community Kitchen,
or otherwise known as Joyraj Bhattacharya. Our compounder Roddul Rai is here with his own mixtures and machinery, machinations, and chemical compounds. And whoever you are, the non-Bengali fucks, this is all that you get. We will go now back to Bangla, perhaps, because You guys enjoy the show. oh, acha. Show the video a little bit though, not the whole thing. Whoever hasn't seen, this is a very new technique of shooting that we've used. And Joyraj has still for like 100 hours. পথ ফাঁকা আজ পরে মতামত ঢাকা বুদ্ধিজীবীর বুদ্ধির দাম মাত্র 10 টাকা সংবাদে সংবাদে সব রকচটা আলোচনার নামে ঝগড়াতে সব কটা উপাগুলো ছাড়ে হুঙ্কার খুব চেনা গলা পাড়ার মোড়ের গুন্ডার মাদ্রাসা থেকে সাব্বাস বলে ইয়াসুব আব্বাস ধর্মীয় সন্ত্রাস সবই আসারাম বাপুর সার্কাস সংবাদে নেই সংগ্রাম তাও আছে রং তার অঢেল আর পাঁচিল দিয়ে ঢেকে দিল দারিদ্র তাও গুজরাট মডেল রাজা উলঙ্গ দেহটা নগ্ন আর চারদিকে বিজ্ঞাপন ঠিক যেন জাঙ্গিয়া পথে এবার নামার সময় হে কান্ডারি না হলে গোটা দেশটাই হয়ে যাবে জামিয়া ভোল বদল নিয়ে নোট নগদ মিডিয়াটা হলো বিক্রি আর ভোট দখল মুখোশটা খোল আয়নাটা দেখ পরিষ্কার দিন রাত চিন্তার হাত থেকে নেই নিস্তার যা দেখা যায় সেটাই বিশ্বাসযোগ্য তাই বিশ্বাস করি দেখার পর বুনিয়াদ রাত্রি নিশীতে দিতে হবে পারি যাত্রায় কান্ডারি হুঁশিয়ার হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার শপথ আমার Hoshiar. So this is the video that's dropping on 14th May. Some people have watched it. We did it a while back. It is a part of an experiment, a series of experiments we are running with vertical video production and weird ways of shooting. But now, back to Nojrul. এবং কম্পাউন্ডার আপনার কি কোনো প্রশ্ন আছে নজরুলদার সম্পর্কে? আমার একটা প্রশ্ন আছে, টুপিটা বাড়া কোথায় পেলি হারামি চোদা বাড়া? ওটা এইটা কি হচ্ছে? হ্যাঁ লাউরা, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু এটা ঠিক চোখে দেখছি না, কিন্তু আমি তাই বলে দিচ্ছি তোকে আগের থেকে। খুব খারাপ, খুব খারাপ। কিছু বক্তব্য আছে তো? আমার শিওর তোর বক্তব্য আছে প্রচুর। 24th May আসছে। আমাদের কেউ টুপি পরাতে পারবে না, একদম সবাই পরে আছে। আমি ছাড়া সবাই পরে নিয়েছি। এই তুমি লেটে হাসছো কেন? আলমারিতে থাকে, আলমারিতে থাকে, ঠিক আছে। আলমারির মধ্যে ওয়াইফাই ঢুকতে সময় লাগে বলে ও বাড়া লেটে লেটে সবকিছু লেটে লেটে করছে। আচ্ছা, এখানে একটা অনিশ প্রশ্ন করে। অনিশ হচ্ছে খুব দারুণ সাংঘাতিক ব্যাপার, তো অনিশের ব্যাপারে পরে বলবো, কিন্তু অনিশের একটা প্রশ্ন আছে, প্লিজ উত্তর দেন। কারণ এর আগে আমরা কথা বলছিলাম যে নজরুল একটা পার্কিং লট কালচারে বিশ্বাস করতেন, যে উনি কারণ তার টুপি বাড়া, টুপি আমার সোফা বাড়া ভিজিয়ে দিস না জন্তু চোদা, যাও বাথরুমে যাও, তোমায় শিখিয়েছি না কি করে করতে হয়। হ্যাঁ রাইট। তো প্রশ্ন ছিল যে সিজি দা বিজি বলছিল যে নজরুল নাকি সেদিন বাইক পার্ক করতে গিয়ে ট্রাফিক আটকে দিয়েছিল যেদিন আমরা এই ভিডিওটা শুটিং করছিলাম, এবং সেই বাইক পার্কিং নিয়েই কথা উঠেছিল যে তাহলে কি নজরুল পার্কিং অ্যাটেন্ডেন্ট, এবং সেটা তো একটা স্ট্রিট কালচারের একটা মহামূল্য ব্যাপার। এবং এখান থেকে আমরা পার্কিং লটে ঢুকে গিয়ে পার্কিং এর পুরো ব্যাপারটাতে একটুখানি সময় আমরা
দর্শকদেরকে আনন্দ দিয়েছিলাম। এই সূত্রে, এই মর্মে আমাদের অনিশ নাগের প্রশ্ন তোর কাছে যে তোর সিনেমায় পার্কিং লটটা কি নজরুলের সেম পার্কিং লট? না না, ওটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট পার্কিং লট। কারণ ও আমাদের যে পার্কিং লটটা সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পার্কিং লট। আর নজরুল মানে এতই রেবেল এবং র্যাডিক্যাল ছিলেন যে ও কখনোই আন্ডারগ্রাউন্ডের কোনো প্রশ্ন ছিল না। নজরুল সব সময় একদম পুরোদস্তুর মাঠে নেমে খেলেছে, লুকো ছাপার কোনো জায়গা ছিল না নজরুলের। মানে ওনার পার্কিং লটটা হচ্ছে মলের পেছনটা, যেখানে সব কিছু দেখা যায়। যেখানে আমরা যেখানে শ্যুটটা করেছি ওইখানে মানে একদম প্রথম দিকে যখন ওই শপিং মলটা হলো তখন একটা বিভৎস গন্ডগোলের কাণ্ড ঘটলো। কারণ শপিং মলটা যেখানে হয়েছে ওটা দ্বারা গঙ্গার জল জমিয়ে রাখার একটা জায়গা ছিল। তো ওইখানে সব লোকেরা হাঁকতো, লুঙ্গি পরে সকালবেলা ওখানে হাঁকতে যেত। এইবারে ওটা হয়ে গেল। এবার লুঙ্গির সাথে হাগাটাকে একসাথে যদি বলিস তাহলে আমাদের স্পন্সররা রেগে যেতে পারে। মানে দেখো, আমি সবসময় বিশ্বাস করি যে মানুষের যতগুলো কাজ রয়েছে, মানে দৈনন্দিন কাজ, খাওয়া, ঘুমানো, সেক্স করা, এই সমস্ত কাজ, মানে এর মধ্যে সব থেকে ক্রিয়েটিভ কাজ যদি কিছু হয় সেটা হচ্ছে হাগা। অন্য কোনো কিছুই, এর আগেও আমি একবার বলেছি যে অন্য কোনো কিছুই আমার মতে এত ক্রিয়েটিভ নয়। তার কারণ বাকি সমস্ত জিনিসে তুমি যা ইনগ্রেডিয়েন্ট দেবে সেই ধাঁচে জিনিসটা তৈরি হবে। মানে খুব বিরাট র্যান্ডাম আলাদা কিছু হবে না। কিন্তু হাগার ক্ষেত্রে একমাত্র জিনিস যেটা, সেটা হচ্ছে যে যতই তুমি সেম ইনগ্রেডিয়েন্ট দাও প্রত্যেকটা লোক ডিফারেন্ট হাগবে। তুমি 100 জন লোককে এক মাপে বিরিয়ানি খাওয়াও, কিন্তু সকালবেলা 100 রকমের ডিফারেন্স আমরা দেখতে পাবো। একদম পরিষ্কার বিষয়। তো ওই আমার মতে সেই কারণে ওটাই হচ্ছে সব থেকে ক্রিয়েটিভ কাজ, এবং মানে ক্রিয়েট করার যে প্লেজার সেটা ওইটাতেই সব থেকে বেশি রয়েছে। এবং আমি মনে করি যে লুঙ্গি হচ্ছে সেই কারণেই ওই মানে এইটার একমাত্র সহায়ক শক্তি হচ্ছে লুঙ্গি। মানে বাকি সমস্ত পোশাক তোমাকে মানে বাকি কাজকর্ম করার ক্ষেত্রে, মানে সেটা সেক্স করা হোক যা হোক, তোমাকে সেটা খুলতে হয়, লুঙ্গি একমাত্র তুলতে হয়। হ্যাঁ, সুতরাং মানে আমার মনে হয় যে সারা পৃথিবীব্যাপী একটা মুভমেন্ট হতেই পারে যেটাকে বলা যেতে পারে লুঙ্গি তোলা মুভমেন্ট। হচ্ছে, আমরা শুরু করে দিয়েছি, সেটাই লোকে বুঝতে পারছে না বলে তো এই লাইভ সেশন করছি, সব ক্লিনিক খুলে বলছি। আমি বললাম মুভমেন্টের নাম হবে লুঙ্গি পরে হাগো, লুঙ্গি তোলো বাড়া। ও আচ্ছা, লুঙ্গি তোলে আচ্ছা, সেটা তো লিটারাল বাড়া এ ফর অ্যাপল। হ্যাঁ, ওটা ঠিক হলো না। হ্যাঁ, লুঙ্গি বিশ্বকবি তোমার কাছ থেকে এই এক্সপেক্ট করিনি আমরা। লুঙ্গি তোলো এইটাতে একটা অ্যাম্বিগুইটি রয়েছে। লুঙ্গি তোলো হে হে একটা ব্যাপার আছে রেভলিউশন। হ্যাঁ, লুঙ্গি তুলে তারপর তুমি নানা রকমের কাজ করতে পারো, তুমি হিসি করতে পারো, তুমি হাগু করতে পারো, তুমি নানা রকমের কাণ্ড কারখানা করতে পারো। কি করবে সেটা অতটা ডেফিনিটও নয়। না, ডেফিনিট তো কিছু। তোমার ওই লুঙ্গি খানি তুলে ধরো, দেবালয়ের প্রদীপই করা যেতে পারে লুঙ্গি খানি তুলে। তোমার ওই লুঙ্গি খানি তুলে ধরো, আমার এই দেবালয়ের প্রদীপ করো, এরকম না, আমার এই লুঙ্গি খানি তুলে ধরো। জ্বালিয়ে দেয় ফট করে, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে।
এখানেই আবার আমরা একটা দেশলাই জ্বালবো, জেলে উঠবো। আচ্ছা, তো এবারে আমাদের দেখা যাচ্ছে যে অসাধারণ সমস্ত মানে মানে রসিক মানুষ আমাদের সাথে আজকে এসে পৌঁছেছেন এখানে। একজন হচ্ছে যে ওই স্ক্রিনে যে যেখানে সিজি দা বিজি এবং জাতীয় পশু থাকার কথা ছিল তারা নেই এখন, কিন্তু সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন? ওখানে কে বোকাচোদা বসে আছে? এ কোন বোকা চোদার? ও প্রথম বলছে, ও এ বলছে। বুঝতেই পারছি না ব্যাপারটা কি হচ্ছে। হ্যাঁ, বোঝা মুশকিল, কারণ অত লিখেইছে টু পি অর নট টু পি। হ্যাঁ, হ্যামলেট। ও পড়েনি টুপি। ও হ্যামলেট। ও হ্যামলেটই নো? দাঁড়া আমি কি দেখছি। এই কে কাকে রিপ্লেস করে দিল? এই কি মানে কোথায় গেল? লুঙ্গিতে হবে রাত্রি নিশীথে। লুঙ্গিতে হবে? এখানে অন্য লোক বসেছিল। না না, ভুল গেছে, আমি ছিলাম, আমি তো ছিলাম, ওই আমি 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 আমার দুটো গান আছে আমি বলে। এই জয়রাজ একটু বলবে নজরুল নিয়ে? এই তোমার দুটো গান আছে আমি? দুটো গান আমি, একটা একটু করো না। না আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ওই র‍্যাপ মানে তো সাংবাদিকতা ব্যাপারটাও আছে ওর মধ্যে। তুমি যেটা বলতে চাইছিলে যে সোসাইটি নিয়ে কথা বলা, এখনকার ওই তখনকার নজরুল যে টাইমের সাংবাদিক এবং এখনকার যে সাংবাদিক, সেইটা নিয়ে একটা আলোচনা করার কথা আমাদের এই কমেন্টে আমি দেখছিলাম। আচ্ছা, এই তুমি আমার উপর খেপনি তো? সিজি কে? সিজিকে আমি একটু র্যাপার হিসেবে চেপে ধরেছিলাম। নন র্যাপার হয়ে। অন্য 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 গল্প। ওদিকে শ্রমিক বাগ আমাদের মধ্যে হাজির হয়েছেন, স্বনামধন্য শ্রমিক বাগ, সাংবাদিক এবং সঙ্গীত বিশারদ। বিশেষ করে মানে শাস্ত্রীয় সঙ্গীত উনি খুবই ভালো করে বোঝেন, সেই জন্য আমাদের বিরাট বন্ধু। তাই উনি বলছেন যে বাংলা র্যাপে কি ঢোল, মাদল, ধামসা, খমক ইত্যাদি ইউজ করা যাবে না? কেন যাবে না মারা? করছি তো আমরা, সব যাবে, না যাওয়ার কোনো কারণই নেই। হ্যাঁ, আমরা আবার ফিরে আসছি নজরুলের ঘটনায়। যে তাহলে জয়রাজ একটু যদি আপনি বলেন যে এই যে নজরুল আমরা আবার বানালাম, এই প্রসেসটা নিয়ে যদি আপনি একটু হালকা, এই ওষুধটা কিভাবে তৈরি হলো? কারণ এই ডাক্তারকাণ্ড ক্লিনিকে আমরা বিভিন্ন ধরনের সামাজিক অসুখের ওষুধ তৈরি দিচ্ছি লোকজন, এবং মনে করিয়ে দিচ্ছি নজরুল সাহিত্যে কেমন লাগিল? হ্যাঁ, পুরনো ওষুধ, মানে এটা তো দুর্গমগিরি কান্তার মরু 100 বছরের পুরনো ওষুধ। সেই ওষুধ আবার নতুন ট্যাবলেটে ভরে আমরা ক্যাপসুলে ভরে দিচ্ছি। যে এটার ব্যাপারে যদি আপনি একটু জনতাকে বলেন। নজরুলের ব্যাপারটা সব থেকে যেটা ভালো, সেটা হচ্ছে যে নজরুল কখনোই, মানে একদম নিজের লেখাতেই নজরুলের রয়েছে বারবার, যে নজরুল কোথাও কোনো অর্থে ক্লাসিক হতে চায়নি কখনোই। ও সারাক্ষণই কন্টেম্পোরারি হতে চেয়েছে। আর ওই যে অতটা কন্টেম্পোরারি হতে চেয়েছে বলে নজরুল ক্লাসিক হয়ে গেছে। কিন্তু ক্লাসিক হলো কোথায়?
পেল না তো সে তার মানে ক্লাসিক তো নয়, মানে নজরুলকে কটা লোক নজরুলের গান জানে অ্যাকচুয়ালি? না, এটাই না, নজরুলের অনেক গান লোকে জানে কিন্তু সেগুলো রবীন্দ্রনাথের গান মনে করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। নজরুলের অনেক গানই লোকে জানে কিন্তু সেটা রবীন্দ্রনাথের গান মনে করে, এবং এইটা খুব মানে এটা নজরুলের জন্য খুবই ভালো ব্যাপার যে নজরুলের গানকে লোকে রবীন্দ্রনাথের গান মনে করে। এটা মানে অত্যন্ত চমৎকার একটা বিষয়, কারণ একটা বড় রকমের তফাৎ আছে অন্য সমস্ত মানুষজনের থেকে নজরুল যা যা করেছে বলে আমরা নজরুলকে বলি। নজরুল সেই একটু আগে শখ ইত্যাদির কথা বলা ছিল, তাতে নজরুল যা যা করেছে নজরুলের সমস্তটাই কিন্তু হচ্ছে প্রফেশনাল নজরুল। মানে নজরুল পাউরুটি কারখানায় পাউরুটি বানাতো। নজরুল একেবারে মানে অ্যাকচুয়ালি মানে ওসব কোনো ভাবাদর্শ টাবাদর্শ না, নজরুল একজন মানে আর্মির একজন সিপাহী ছিল, মানে একেবারেই বন্দুক হাতে তাকে লড়াই করতে যেতে হয়েছে। এবং সেটাও মানে মানে নজরুল এত একজন রেবেল, এত আদর্শবাদী ইত্যাদি, উনি বারবার বিদ্রোহের কল ডাকছেন, কিন্তু বুঝতে হবে যে সে নিজে কিন্তু অ্যাকচুয়ালি মানে সেটা কোনো ভাববাদের কথা নয়, সেটা একেবারে হাতে কলমে সে বন্দুক ধরেছে। নজরুল যখন এই সংবাদপত্র ইত্যাদির কথা হচ্ছে, নজরুল অ্যাকচুয়ালি জার্নালিজম করেছে নিজে, এবং এই সবকিছুই করেছে নজরুল প্রফেশনালি। নজরুল এই যে গানের কথা হচ্ছে, নজরুল কিন্তু গ্রামাফোন কোম্পানিতে চাকরি করতেন, কাজ করতেন, এবং তাকে গ্রামাফোন কোম্পানিতে বসিয়ে রাখা হতো। এসে লোকজন দাবি করতো যে আজকে নজরুলদা বা কাজীদা একটা গান এরকম বানিয়ে দিন। কিছুক্ষণ সময় নিয়ে নজরুল একটা গান বানিয়ে দিত তাদের। এবং সেই গানের অনেকটা একটা বড় অংশই আর কি নজরুল সেটা খুব ভালোভাবে আর্কাইভ করা নেই। এইটা আমার কাছে খুব মজার যে এই যে নজরুল একদিকে মানে এইটা এই এত বড় একটা কন্ট্রাডিকশনকে ধরতে পারা যে একই সাথে এতখানি প্রফেশনাল, কিন্তু প্রফেশনালিজমের গানের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্যই যেটা, সেটা হচ্ছে তার একটা আর্কাইভ করে রাখা, তার একটা সম্পত্তির দাসখত করে নেওয়া, তার একটা কি বলবো কপি রাইট ইত্যাদি করা, অন্তত পক্ষে স্বরলিপিটা ঠিক করা। নজরুল এসবের মানে একেবারেই ধার ধারেননি। এইটা খুব ইন্টারেস্টিং। এটা প্রায় বলা যেতে পারে যে নিজেকেই নিজে একরকম ভাবে নজরুল সাবভার্ট করেছে এবং স্যাবোটাজ করেছে। মানে এই যে রোদ্দুর নানা স্তরে সাবভার্ট করার চেষ্টা করে, স্যাবোটাজ করার চেষ্টা করে, আমরা নানা স্তরে সে সমস্ত করার চেষ্টা করি, কিন্তু এইটা পৃথিবীর ইতিহাসে এরকম খুব কম আছে যে ওই সময় দাঁড়িয়ে যখন এসব কপি লেফট থেফটের গল্পই নেই কোনো, মানে কপিরাইটই ঠিকভাবে হয়নি ইত্যাদি, তখন উনি নিজের কাজকে নিজে আর্কাইভ করছেন না, এবং করছে এমন একটা জায়গায় বসে করছেন না যেখানে নিজেই গ্রামাফোন কোম্পানিতে চাকরি করেন, যেটা করার সব থেকে বেশি সুযোগ ওর নিজের কাছেই রয়েছে। মানে এইটা পৃথিবীর ইতিহাসে এরকম উদাহরণ খুব কম পাওয়া যাবে যে নিজের কাজকে নিজেই সাবভার্ট করছে। এটা মানে দেরিদা ফেরিদা তো অনেক পরের ব্যাপার, মানে এইটা একটা অদ্ভুত উল্লেখযোগ্য ব্যাপার নজরুলের। আই থিঙ্ক আমাদের এইখানে অনেক গভীর রাত্রি হয়ে গেছে, অনেক অদ্ভুত জন্তু জানোয়ার এখানে আসছে। ওই সাংবাদিকতার ব্যাপারটা নিয়ে কথাটা হলো না তো, ওটা তো একটা প্রশ্ন করলাম যে ওই নজরুলের সাংবাদিকতা এবং এখনকার সাংবাদিকতা, ওই কম্পারিজনটা বলুন একটু যদি কমিউনিটি বাবু। খুব ইন্টারেস্টিং বিষয়। নজরুল একটা অপূর্ব সংকলন করেছিলেন, যে সংকলনটার নাম হচ্ছে ভাঙার গান, যেখানে ওই
কারারই লৌহ কপাট গানটা সেই বইটাতেই লেখা হয়েছে। বইটার নাম ছিল ভাঙার গান। এইটা খুব মজার একটা দিক থেকে, এবং আর একটা দিক থেকে খুব ট্র্যাজিক, যে বছর ভাঙার গান লেখা হচ্ছে, বই হিসেবে বেরোচ্ছে যে বছর, এবং সারা পৃথিবীতে অতখানি বড় মাপের প্রতিস্পর্ধী গান প্রায় আর নেই, যেখানে ও কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট এইটা গাইছেন, সেখানে একদম ডিরেক্ট কল রাখছেন, কোনো অ্যাম্বিগুইটি নেই সেখানে। মানে আমি এটা কদিন আগেও একটা জায়গায় বললাম যে একই ধাঁচায় একটা গান লিখছেন রবীন্দ্রনাথ কন্টেন্টের দিক থেকে, সেখানে বলছেন যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। তফাৎটা হচ্ছে রবীন্দ্রনাথ বসে আছেন, কেউ একজন আসবেন, এসে চাবি ভাঙবে এবং তাকে নিয়ে যাবে। কিন্তু নজরুল বলছেন না, কারারই লৌহ কপাট ভেঙে ফেল, লাথি মার, তুই নিজে ভাঙ, কেউ আসবে না, কোনো মসিহা নেই। এইটা নজরুল করছে। কিন্তু আমার আর একটা অন্য প্রসঙ্গের অবতারণা আছে এখানে, সেটা হচ্ছে যে এইটাকে তো চিরকালীন বিদ্রোহের একটা, মানে পৃথিবীর ইতিহাসে বিদ্রোহের গান হিসেবে অন্যতম শ্রেষ্ঠ এবং অন্যতম সফল গান এটাকে ধরা যায়। কিন্তু মজার কথা হচ্ছে যে বছর নজরুল বইটা বেরোচ্ছে, তার কিছুদিন আগে উনি একটা সাহিত্য সভায় যাচ্ছেন, তাকে সম্বর্ধিত করা হচ্ছে, এবং সেটা মেদিনীপুরে। এই মেদিনীপুরে একটি বালিকা, নবম শ্রেণীতে পড়ে এরকম একটি বালিকা, তার বাবা নিজেই স্কুল শিক্ষক, সেই স্কুলের মাঠেতেই নজরুলের সম্বর্ধনা সভা। সেইখানে গিয়ে ওই বালিকা তার গলার হার, সোনার হার খুলে নজরুলকে পরিয়ে দিচ্ছেন। এবং এইটার ফলে বুঝতে হবে যে সেই সময়ের বাংলার পরিস্থিতিটা কি রকম। নজরুলকে পরিয়ে দিচ্ছেন, নজরুল ধর্মে মুসলমান, যে মেয়েটি পড়াচ্ছে সে ধর্মে হিন্দু, এবং ক্লাস 9-এ পড়ে। সে ওইখানে নজরুলের মেসমারাইজড হয়ে গিয়ে তার গলার হার খুলে পরিয়ে দিচ্ছে। এরকম উদাহরণও পৃথিবীতে কতখানি পাওয়া যাবে জানা নেই। কিন্তু তার ফল, হ্যাঁ, এটা একদম রিটেন ডকুমেন্ট আছে। হ্যাঁ, মানে আমি সিজিকে জিজ্ঞেস করছি, ওকে কি কেউ কোনোদিন হার পরিয়ে দিয়েছে কিনা? আমার তো পড়াই। রোদ্দুর তোমার পরিয়ে? Drohi, the rebel, by Qazi Nazrul Islam. Say hero, say I, raise my head high. Before me bow down the mighty Himalayas. Say hero, say I, tear open the sky. I rise over the moon, over the sun, planets and stars. I slice through heaven and earth, cosmos and universe. I pierce the throne of the Almighty. I rise, the eternal wonder of all creation, the fury of Shiva glowing on my forehead. I am a lightning bolt of victory. Listen to me, say hero, say I, raise my head ever high. I am arrogant, feckless, and cruel. I am Nataraja, the dance king, destruction, the whirlwind. I am fear. I curse the earth. I break it into pieces. Nothing can stop me. No law, no discipline, no inhibition. I am a high-flying, deep dive down into the tornado, cargo ship doom. I am a floating bomb, a torpedo. I am beam, a going into battle. I am a rebel yarn of the universe. Say hero, say I. Raise my head ever high. I am vortex, I am chaos, driving all before me, crushing it out of existence. I am a dance-crazy rhythm, I am the beat of your heart, my own true raga, free as an evening breeze. I am a joker on the road, a fidget spinner. Give me a good 3 swings and I can be nimble forever. আমাদের ইংরেজি বন্ধুদের জন্য যেটা বলছিলেন আপনি, তার একটা অনুবাদ। প্লিজ কন্টিনিউ অ্যান্ড ফিনিশ। হ্যাঁ, তো কিন্তু সমস্যা যেটা হয় যে ওই বালিকাটি বা কিশোরী এত শেমিং করা হয় তার পরের দিন থেকেই তাকে,
তার ফলে সে দুদিন বাদেই আত্মহত্যা করে। এবং বুঝতে হবে যে সেই বছরেই কিন্তু এই ভাঙার গান নজরুল বের করছেন। এইটা ভাবার কোনো কারণ নেই যে এইটার নজরুলের মতন একটা অত্যন্ত সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ একজন মানুষ, তার ওইটার কোনো অভিঘাত নেই। সুতরাং বুঝতে হবে যে ভাঙার গানকে আমি যতখানি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ইত্যাদির বিরুদ্ধে লড়াই হিসেবে যতখানি আমি দেখব, আমাদের আজকে কিন্তু ঠিক ততটাই এটাকে ট্যাবু ভাঙার লড়াই হিসেবেও দেখতে হবে। ওই সময় দাঁড়িয়ে নজরুল যেটা করছেন, এটা একটা ট্যাবু ভাঙার লড়াই। এবং আমি একই সাথে ওই 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 বালিকাটি, ওই কিশোরীটি, তাকেও বলবো যে মানে নজরুল এতটাই ইন্সপায়ারিং ছিলেন বা এতটাই রেবল ছিলেন যে এইটা ওই সময় দাঁড়িয়ে মেদিনীপুরের মতন একটা জায়গায় দাঁড়িয়ে এটা ঘটছে, এটা ঘটনাটা ঘটানো যাচ্ছে, এটা কিছু কম কথা নয়। এবং এটা ওই এগেন আমাদের মতন দেশ বলে এই ঘটনাটা প্রায় এখনো পর্যন্ত জনতার কাছে এটা খুব পরিচিত ঘটনাই নয়। এই ইনসিডেন্টটা, এটা যে ঘটেছিল মেদিনীপুর শহরে, সাংঘাতিক। এই গল্পটা শোনার পরে আর কিছু বলার আমাদের উপায় নেই। এবং পরিষ্কার যেটা বোঝা গেছে যে এখন যে সময়টা দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়টা উত্তাল সময়, ঠিক সেরকমই যেরকম নজরুল একটা সময় জীবন কাটিয়েছেন এই শহরেই, আমরাও এই শহরেই আছি। একই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একটা স্বাধীনতার আন্দোলন আমাদের খুবই দরকার। দেশ, দশ এবং দোষ সব কিছুর থেকে স্বাধীন হওয়া, এই মর্মে আমরা আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আমাদের ক্লিনিকে আসার জন্য। এবং আশা করি যে আপনাদের এই ওষুধটা একটু কাজে লেগেছে। নিয়মিত খাবেন। প্রতি রাত্রিবেলা খাবার পরে একবার গানটা শুনে ভালো করে 2 গ্লাস জল খাবেন। তারপরে দেখবেন চমৎকার ঢেকুর উঠছে এবং সুন্দর ঘুম হচ্ছে। এবং খুব শিগগিরই আপনি দেখবেন যে মাস 2-1-এর মধ্যে আপনার একটা বিপ্লবী চেতনা, হ্যাঁ, একটা হচ্ছে, একটা কোথায় একটা পেটে গুড়গুড়, পদে সুরসুর এরকম হচ্ছে। তখনই বুঝবেন কাজ হচ্ছে। আমাদের সাথে যোগাযোগ করবেন, ক্লিনিকে নিয়মিত আসবেন। আমরা কোনো টাকা নিই না, এখানে স্বাস্থ্যসাথী কার্ডও লাগবে না। যারা বোকাচোদারা জিজ্ঞাসা করছো তাদের বলে দিই, আমাদেরকে সাবসিডাইজ করতে পারবে না। আমরা নিজেদের সাবসিডাইজ করে চলেছি 20 বছর হয়ে গেল। সুতরাং নজরুল তার পথে, নজরুল দাদুর পথে আমরা হেঁটে যাব, আমরা দাঁড়িয়ে থাকব এবং আমরা ভেসে যাব। মানে সাঁতার কাটবো না, কি করছে ওরা? পাশবিক অঙ্গীকার নিচ্ছে ওরা যে সাইডে দাঁড়িয়ে থাকবে, সাইডিস্টস। হ্যাঁ, মানে পাশ থেকে ঢুকবে, বাদিক দিয়ে ডান দিকে ঢুকবে, হ্যাঁ বাদিক থেকে ডান দিকে ঢুকবে। বোঝা গেছে? থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুগণ। সিজি দ্য বিজি, জাতীয়তা পশু, জয়রাজ দ্য কমিউনিটি, আপনাদের বিরাট বিরাট অভিনন্দন নজরুল গানটা রিলিজ করার জন্য। 24 তারিখ, 14 তারিখ নয়, আমি বোকাচোদা গান্ডু, সুতরাং আমাকে মাফ করারও কোনো জায়গা নেই। 24শে মে দাদুর জন্মদিন, এবং ওই দিন আমরা গানটাকে প্রপারলি আবার নামাবো। আপনারা সবাই দেখবেন, সবাইকে শোনাবেন, নাচবেন। এছাড়া আর উপায় নেই। কিন্তু এখন আর নাচা ছাড়া বাঁচা যাবে না। On that happy note, আমরা আমাদের গেস্টদের টাটা বলবো। সবাই, আপনাদের কিছু শেষ বক্তব্য আছে আমাদের বাকি জন্তুদের জন্য? বক্তব্য হচ্ছে, রোদ্দুরকে এই ডক্টর গান্ডুর কম্পাউন্ডার ঠিক আছে, কিন্তু ওর তার সাথে সাথে আমার মনে হয় যে ওর ডিকে লোধের সাথেও কম্পাউন্ডার হিসেবে কাজ করা উচিত। এটা তুই বলতে পারলি ভাই? ডাক্তার ডিকে
ডিকে লোধ। আমি তো ডিকে লোধ। ও তাহলে তো শোধবোধ। আমি মিস করে গেছি, কি ছিল তোমার কোয়েশ্চেনটা জয়রাজ? কোনো কোয়েশ্চেন নেই আমার। আচ্ছা, সাজেশন। হ্যাঁ, সাজেশন বলছে ডক্টর লোধের কাছে তোমায় যেতে। আমি বললাম ডক্টর লোধ তো আমিই লেওড়া। না, আমার আজকাল শীঘ্র পতন হচ্ছে না, আমার একটা অন্যরকম হয়েছে কাণ্ড, আর অনেক পতন সেরে আছে। হ্যাঁ, স্বপ্নদোষ সেরে গেছে। হ্যাঁ, স্বপ্নদোষ সেরে গেছে, আজকাল আর ভুলভাল স্বপ্ন দেখে জেলে যাচ্ছি না। আগে তো স্বপ্ন দেখে জেলে চলে যেতাম। হ্যাঁ, আমাকে না যেদিন ছেড়েছিল জেল থেকে, সেদিন বেরোনোর পরে আমাকে এই জনগণ, মিডিয়ার জনগণ জিজ্ঞেস করেছিল যে আবার গান গাইবো, আর জিজ্ঞেস বলেছিল কিছু বলুন। আমাকে তার আগে উকিলরা বলে দিয়েছিল বেশি কিছু বলতে যেও না, একবার বলে ফেসেছো মুখ বন্ধ রাখো পাড়া। এবারে আমি তখন বাঁচার জন্য বলেছিলাম কারোই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট। এবার আমি ওটা না ওই নজরুল দাদুর ঘাড়ে চাপিয়ে নিজেকে সেফ রাখার একটা টেকনিক হিসেবে ইউজ করেছিলাম। হ্যাঁ, ওয়ে টু গো। এবং এইটা যদি কোনো বোকাচোদা ভালো করে দেখতে চায়, তাহলে এই তথ্যচিত্রটা আমাদের অডজয়েন্টেড চ্যানেলে ইউটিউবে আছে। এটার নাম বঙ্গোয়া হাইওয়ে, যেখানে রোদ্দুরের পেছনে যখন টিকটিকি লাগে তখন সে টিকটিকিকে কিভাবে ডিল করতে হয় সেটা প্রপারলি বোঝানো আছে। ঠিক আছে, বট গাছের গল্প। এখানে একটা ইন্টারেস্টিং কাণ্ড আছে জানো, মানে জানেন স্যার, ডাক্তার স্যার, এই সমস্ত মিডিয়া ওইটাকে চেপে গেছিল, কেউ ওটা পাবলিশ করেনি, কারণ ওই লৌহ কপাটকে সব বন্ধ করে দিয়েছে। লোপাট করার কথা ভেবে নিজেরা কেস খেয়ে যাবে বললে, তাই জন্য করেনি। সো ফানি। সিজি বাবু কিছু বলবেন? যত দোষ ময়ূক রঞ্জন ঘোষ। এই সিজি একটা আমি শোনাবে? শেষে ছিল না টাটা। Here, guys, where? Here, Dr. Gandu's clinic. We're closing it now. Hopefully, I'm waiting for Dr. Gandu. ওনার সাথে দরজায় তালাটা লাগাতে হবে, টর্চটা ধরতে হবে। ডাক্তারবাবু কোথায় আসছেন? বোঝা যাচ্ছে না, স্প্রে না কিছু একটা চলছে বোধ হয়, আমি দেখতে পাচ্ছি না। সরি, বেটার কিপ সাইলেন্ট।